তুমি যদি ভিতরকে শান্ত না করো, তোমার ওই ক্ষণিকের শান্তি না হলে আমি কে, এর পিছনে মনে হয় বিবেকানন্দ এত কিছু রিসার্চ করতেন না। সাউন্ড হিলিং না একটা ম্যাজিক। ধরো এই মোমেন্টে আমি যে অবস্থায় আছি, যে স্টেট অফ মাইন্ডে আছি, আফটার টেকিং সাউন্ড হিলিং আমার মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে। তুমি আমার খুব ভালো বন্ধু, সেটা একরকম। যখন তুমি আমার কাছে থেরাপি নিতে আসছো, তখন কিন্তু আমি তোমার সেই জায়গাটার নই, তখন আমি থেরাপিস্ট তোমার। এখন তো আমাদের অনেকগুলো অপারেশন হয় যেটা এই সাউন্ডের মাধ্যমে, মানে ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন দিয়ে। কাউন্সিলিংটাও এরকম, যে আমার ভিতরের যে গার্বেজ আছে ওটাকে বের করে দেওয়া। ওই টাইমটা যখন প্রচণ্ড রাগ হচ্ছে, তখন নিজেকে একটুখানি শান্ত করে দাও, যে এখন কিছু কথা না, তুমি বলো, সবটাই বলো। পজ, 10 সেকেন্ড পজ। এআই দিয়ে তুমি একটা সাউন্ডকে ক্রিয়েট করতে পারো। যে ফ্রিকোয়েন্সিটা আমি তোমাকে পাঠাবো, এআই তোমাকে সাজেস্ট করতে পারে, কিন্তু পাঠাতে তো পারবে না। মানে তোমার শরীরের মধ্যে কি করে পাঠাবে? নমস্কার, আমি অপরাজিতা। রংধনু কথা পডকাস্টের আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের সাথে আড্ডায় আছেন লাইফস্টাইল ট্রান্সফর্মার এবং মাইন্ড থেরাপিস্ট ভার্বি দাস। ওয়েলকাম ভার্বি, তোমাকে আমাদের এই সাতরঙা গল্পের আসরে স্বাগত। থ্যাংক ইউ অপরাজিতা, খুব ভালো লাগছে এসে। দারুণ দেখাচ্ছে তোমায়। আমারও খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস অ্যালট। তোমাকে মাইন্ড থেরাপিস্টের আগে তোমার অ্যাপিয়ারেন্সটাই এতটাই কাম, আমার মনে হয় দর্শক বন্ধুরা আমার সাথে একমত হবেন। মিট করলেই মানে একটা হিলিং প্রসেসটা অলরেডি শুরু হয়ে যাবে। না সত্যি, তোমার সাথে আমার আজকে প্রথম সাক্ষাতে আলাপ, আগে আমাদের কথা হয়েছে, কিন্তু আমারও দেখে সেটাই ফিল হলো, মনে হলো, সেই জন্যই বললাম। তোমার বিষয়টা তো ভীষণ ইন্টারেস্টিং। আমরা শুরু করি। তুমি যোগা ট্রেনার একজন, যোগা শেখাও এবং মাইন্ড হিলিংয়ের কি কাজ তুমি করো? আমার কাজটা মেনলি হচ্ছে যোগা থেরাপিস্ট হিসাবে। মানে আমি তোমার যোগা, যেটাকে বলা হয় থেরাপিউটিক যোগা, সেটা নিয়ে কাজ করি। মানে যে কোনো পেশেন্টকে, ধরো যদি কারোর যে কোনো অসুবিধা থাকে, সেটা যদি সার্জিক্যাল না হয়, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার পা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে নয়, এছাড়া যে কোনো প্রবলেম কে আমি সলভ করি। সেটা এখন মাইন্ড, ফিজিক্যাল, মানে তোমার শরীর, মন, সমস্ত কিছুর যে কানেকশন, সেটা বলতে পারো আমি তৈরি করে দিই যদি সেখানে ব্যালেন্সটা হারিয়ে যায়। মানে রিওয়্যার করা বা রিটিউন করা। বাহ, কি সুন্দর শব্দটা, রিওয়্যার বা রিটিউন করা। এটা আমাদের অসুবিধা না? প্রত্যেকটা সময় এই যে আমাদের লাইফস্টাইলে তুমি দেখো, আমরা প্রত্যেকে ব্যস্ত, সবসময় কিছুর মধ্যে ঘেটে রয়েছি। তো দিনের শেষে যখন ঘুমাতে যাচ্ছি, তখনও বিভিন্ন জিনিস মাথায় কাজ করছে। তো আমার কাজটাই হচ্ছে সেটাকে ঠিক করা, এরকম ভাবে না, সেটাকে আবার নিউরনগুলোকে রিটিউন করে দেওয়া, যেখানে তুমি আবার ফ্রেশ হয়ে গেলে, আবার তুমি তোমার মতন করে সব কাজ করছো। তো সেটা যোগা ছাড়া আর কিভাবে সম্ভব হচ্ছে? সেটা যোগা তো একটা অনেক বড় পার্ট। মানে যোগাতে আমরা এখন কি ভাবি যে শুধু কিছু এক্সারসাইজ বা প্রাণায়াম, বাট সেটা নয়। যোগা একটা শাস্ত্র। মানে আমাদের যে সনাতন শাস্ত্রের মধ্যে, 6টা শাস্ত্রের মধ্যে যোগা হচ্ছে একটা শাস্ত্র। যোগা হচ্ছে পুরো তোমার, মানে তোমার এই মন, তোমার শরীর, তোমার স্পিরিচুয়ালিটি, মানে পুরো যে ওয়েটা, পাথওয়েকে একটা কানেক্ট করা বা একটা জায়গায় নিয়ে আসা। তো সেই জায়গাটা তৈরি হতে তোমার তো ইমোশনকে ব্যালেন্স করা, তোমার সেই জায়গাটা তৈরি হতে তোমার শরীরকে ব্যালেন্স করা। এবার তোমার যদি শরীর ঠিক না থাকে, তুমি প্রাণায়াম করতে পারবে না। তুমি মেডিটেশনে বসলে তোমার পিঠে ব্যথা করছে, কিংবা ধরো আমার শরীর ঠিক নেই, তো আমি এক্সারসাইজ করছি, আমার হার্টে প্রবলেম হলো। তো এই যে পুরো শরীরটাকে ঠিক করতে হবে, একদম লাস্ট যোগার যে লিম্ব থাকে, মানে অনেকগুলো অংশ বা পার্ট, তো ওটাকে আমরা লিম্ব বলি। আমি যদি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলির কথায় আসি, তো লাস্ট পার্ট হচ্ছে সমাধি। আচ্ছা।
সমাধি মানে এখানে মৃত্যু নয়, এখানে হচ্ছে আমার কানেকশন। তুমি যেখানে নিজের সেই সেলফ, তোমার যে ইনার সেলফ, তোমার মানে আমি, সেই আমিটার সঙ্গে যখন কানেক্ট করছো, তো সেই আমিতে পৌঁছানো, সেই কানেকশনে পৌঁছাতে গেলে তোমার অনেকগুলো রাস্তা ধরতে হবে। মানে সেখানে তোমার চারিত্রিক যে ক্লিনিং, মানে তোমার চুরি করব না, খারাপ কথা বলবো না, এই যে আমরা যে ছোট থেকে শিখি না, খুব ছোট ছোট ভ্যালুজ নিয়ে বড় হই, সেই সমস্ত কিন্তু এগুলোর মধ্যে রয়েছে, এই যোগার মধ্যে আছে। দেন তোমার আসছে আসন, দেন প্রাণায়াম, দেন তোমার প্রত্যাহার একটা জায়গায় আছে, সেটা যে খুব সুন্দর জায়গা, যেখানে তুমি ব্রিজ করছো, মানে একটা ব্রিজ, এইখান থেকে এইখানে আসার জন্য একটা সুন্দর ব্রিজ তৈরি হচ্ছে, সব কিছু ছেড়ে দেওয়া। তো এইভাবে তুমি লাস্ট তোমার সেই সমাধিতে পৌঁছাচ্ছ। তো এটা হচ্ছে যোগা। তার মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, ষটকর্মা আছে, নিজের ভিতর ক্লিনিং আছে, এক্সারসাইজ রয়েছে, প্রাণায়াম রয়েছে। আর আরেকটা জিনিস যেটা তুমি বললে মাইন্ড থেরাপিস্ট, সেটা হচ্ছে হিলিং। মানে আমি এটা বলি যে আমি হিল করি না, আমি রিটিউন করি। মানে কোনো জিনিস যদি একটু অসুবিধা হয়, সেটাকে আবার আগের শেপে ফিরিয়ে আনার চেষ্টা করি। তো সেইটুকু পাওয়ার যেটা ইউনিভার্স প্রোভাইড করছে, আমাকে দিয়ে করাচ্ছে, সেটা করছি। না মানে মানুষের মন নিয়ে কাজ, মন তার সঙ্গে ব্যালেন্সের ব্যাপার আসছে, অনেক কিছু। এবং তার জীবন ধারাটাই হয়তো বদলে যেতে পারে, বা সঠিক পথে সে গাইডেড হবে, সেরকমই ভাবনা। সাউন্ড হিলিং নিয়েও তোমার অনেক কাজ হচ্ছে, সাউন্ড হিলিং বিষয়টা নিয়ে যদি একটু বলো। এটা তো বেশ নতুন কনসেপ্ট, আমরা এখনো খুব একটা সবাই জানি না, তুমি যদি একটু বুঝিয়ে বলো। সাউন্ড হিলিং বলাটা মানে হচ্ছে তোমার পুরোপুরি তোমার ব্রেনকে, তোমার শরীরকে রিটিউন করছি আমি। ধরো কীরকম, তুমি ভীষণ স্ট্রেসে আছো, ভীষণ চিন্তা করছো, তখন আমার কি হয়, আমাদের যে ব্রেনের ওয়েভগুলো রয়েছে, সেটা থিটা ওয়েভ অ্যাক্টিভ রয়েছে। মানে আমি সবসময় চিন্তা করছি, টেনশনে রয়েছি, অ্যাক্টিভ, একদম সবসময় অ্যাক্টিভ। তো এই সময়টা আমার মন শান্ত নেই। যখন মনকে তোমার শান্ত করতে হবে, তখন আমাকে সেই আলফা ওয়েভ, তারপরে থিটা ওয়েভ, থিটা হচ্ছে একদম মেডিটেশনের জায়গায়। মানে ধরো আমি যদি খুব উদাহরণ দিচ্ছি তোমায়, ঘুমানোর আগে তুমি শুয়ে পড়েছো, ঘুম আসছে, সেই আসার যে সময়টা, মানে একদম ডিপ ঘুম আর মানে ঘুমিয়ে পড়ার আগের মোমেন্টটাকে আমি যদি বলি আলফা, ওটাকে। তো এই যে জায়গাটায় পৌঁছে দিতে সাউন্ড তোমাকে হেল্প করছে। তার কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার কারণ হচ্ছে ভাইব্রেশন। আমাদের শরীরের মধ্যে থেকে প্রত্যেকটা সেল, অর্গান, প্রত্যেকটা জিনিসের মধ্যে ফ্রিকোয়েন্সি রয়েছে। ইভেন তুমি যদি দেখো, এই যে তুমি শব্দ পাচ্ছ, এটাও কিন্তু একটা ফ্রিকোয়েন্সিতে তোমার কাছে আসছে। তো সেই ফ্রিকোয়েন্সিটা বা সেই যে শব্দটা কিভাবে টিউন হচ্ছে, একটা খুব সহজ উদাহরণ, যে রেডিওর, যে তুমি যখন আগে আমরা চ্যানেলকে টিউন করতাম, যেটা চাইছি সেটা যখন ম্যাচ করছে, আমরা তখন সেটা স্টপ করছি। ঠিক সেমভাবে আমাদের শরীরের প্রত্যেকটা পার্টসে এক একটা সাউন্ড, এক একটা ফ্রিকোয়েন্সি যায়, সেই ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করতে হয়। যখন সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হচ্ছে, তখন তোমার সেই জায়গাটাকে, মানে আমি বলতে পারি ব্যালেন্স বা আবার হিল হচ্ছে। মাইন্ড আছে তোমার যে কোনো, এবার আমি ধরো বলতে পারি যে তোমার কিছু আনপ্রসেসড মেমোরি, মানে তোমার ধরো কিছু ইমোশন রয়েছে যেটা আনপ্রসেসড, প্রসেস নয়। এই ইমোশনগুলো না আমাদের শরীরে বিভিন্ন জায়গায় স্টোর হয়। কোন কোন জায়গায়? চেস্টে, সবাই যেটাকে আমরা হার্ট চক্র বলি, তো চেস্টে হচ্ছে, জ লাইনে হচ্ছে, থ্রোটে হচ্ছে, হিপে হচ্ছে, বেলিতে হচ্ছে। এগুলো হচ্ছে স্টোরিং পয়েন্ট। তো অনেক সময় আমরা খুব স্ট্রেস নিচ্ছি, আমার পিঠে ব্যথা করছে, মানে থ্রোট রিজিয়ন, পিঠে ব্যথা করছে, হিপে ব্যথা হচ্ছে, চেস্ট অনেক হেভি লাগছে, দেখবে মন হালকা হচ্ছে না, সব কাজ করছি, ডিউটি আমাদের, কিন্তু মন শান্ত হচ্ছে না। তো সেই সময় তুমি যদি এই সাউন্ড হিলিং নাও, বা আমার কাছে বা অন্য কোনো থেরাপিস্টের কাছে গিয়ে যদি মানে এই হিলিংটা নাও, তখন তোমার এই আনপ্রসেসড ইমোশনগুলো না সরে যাবে। তখন তোমার ইয়ারনেস, মানে তুমি হাই তুলতে পারো, কাঁদতে পারো, অনেক সময় তোমার কোনো চাইল্ডহুড মেমোরি আসতে পারে, তোমার হয়তো তুমি নিজে বুঝতে পারছো না, তোমার চোখ থেকে জল বেরোচ্ছে, বা তোমার চিৎকার করতে পারো। তো এইগুলো হচ্ছে এমন কিছু ইমোশন যেগুলো আমার বাইরে বেরোয়। এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার আছে বা হয়, যেই ক্ষেত্রে
মানুষ তো যখন খুব প্রবলেমে পড়ে তখনই আসে, কিন্তু এই সাউন্ড হিলিংয়ে ক্ষেত্রে আমি মানে দেখেছি অনেক কোম্পানি সিইও আছেন, তোমার খুব ভালো র্যাঙ্কে যারা রয়েছেন, খুব উঁচু পোস্টে রয়েছেন, তারা আসেন, মানে যারা এরকম না যে ট্রমাটাইজ বা নর্মালি আমরা জানি যে যারা ভীষণ ট্রমাটাইজ বা সুইসাইডিয়াল বা ডিপ্রেস তারাই আসছে না। এই ক্ষেত্রে তারা এখন এইভাবে আসছে যে ভাবি আমি মাসে একটা কি দুটো, মানে তাদেরও তো সময় হয় না, আমি হিলিং নেব। হ্যাঁ, তো সেই সময় আছে কি ওই পুরো ব্যাপারটা আবার গুছিয়ে নেওয়া, ভিতরটাকে গুছিয়ে নেওয়া, ব্রেনের নিউরনগুলোকে আবার গুছিয়ে নিচ্ছে, এলোমেলো হয়ে রয়েছে সেটাকে আবার গুছিয়ে নিচ্ছে। তার মানে আমি যদি বুঝছি আমার অনেক বেশি ওয়ার্কলোড হয়ে যাচ্ছে বা স্ট্রেস লেভেলটা হাই হচ্ছে, তখনও তোমার এটা ভীষণ কাজ। এটা তোমার কি হয়, ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন তোমার অ্যাক্টিভ হবে, তুমি তো অলরেডি তোমার কাম কুল, মানে তখন তুমি ওই স্ট্রেস থেকে তুমি বেরিয়ে আসলে, মানে এটা একটা লাইনের মতন, ওই লাইনটা জাস্ট ক্রস করে তোমার মনে হয় সব কিছু আবার সুন্দর হয়ে গেছে। তো এই জিনিসটা হয়। আর সিনাপটিক যে আমাদের চ্যানেলগুলো রয়েছে ব্রেনের, যে সেগুলোর না কানেকশন আবার খুব সুন্দরভাবে তৈরি হয়, মানে এলোমেলো হয়ে যায় যেগুলো, সেটা সুন্দর হয়। আমাদের গামা বা তুমি যদি গাবা নিউরো ট্রান্সমিটার নামটা জানো তো অবশ্যই জানবে, সেটা কি হচ্ছে আমাদের, সেটা সিক্রেশনটা বাড়ে। সিক্রেশন বাড়লে আমাদের স্লো ডাউন করে, মানে যে একদম খুব ভাবছি, খুব হচ্ছে, কিছু হচ্ছে কি, এটা 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 একসাথে এতগুলো টেনশনকে পজ করে দিচ্ছে। তো সাউন্ড হিলিং নেওয়ার পরে যেটা সব থেকে মজার জিনিস হয়, তোমার না একটা শরীরটা মনে হবে মানে তুমি উঠতে আর ভাল লাগছে না, বসেই রয়েছি, বা ওই যে একটু পজ, মানে যেন টাইমটা স্টপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো ভীষণভাবে হয় সাউন্ড হিলিং এ। কিরকম, বাট আমার জানতে ইচ্ছে করছে, এত ইন্টারেস্টিং লাগছে শুনে, অনেক প্রশ্ন আসছে মনের মধ্যে। কিভাবে এটা প্রসেসটা হয় সেটা যদি একটু বলো। আমি যেটুকু একটু পড়েছি যে নানা রকম ইনস্ট্রুমেন্টস হয়, কখনো চাইমস হয়, কখনো বোলসেরও ক্রিস্টাল বোলস হয়, হিমালয়ান গ্লাস বোলস হয়, তো এগুলোর কি বিভিন্ন মানে আছে? হ্যাঁ, এবার যেমন আমি, অনেকে অনেক কিছু নিয়ে কাজ করে, আমি কাজ করি হচ্ছে তিব্বতিয়ান বোল, ওয়েব ড্রাম, রেইন স্টিক, আর হচ্ছে তোমার উইন সাউন্ড আছে একটা, মানে উইন চেমসের। তো এইবার এই সাউন্ডগুলোর মানে প্রত্যেকটাই, আর আরেকটা হচ্ছে ব্রেন বোল আছে, ওটা খুব ভাইটাল। ধরো ভীষণ অ্যাংজাইটিতে রয়েছে, ভীষণ স্ট্রেসের মধ্যে আছে, সেই সময় ওই ব্রেন বোলের যে সাউন্ডটা তৈরি হয়, ওটা ডিরেক্ট গিয়ে ব্রেনকে হ্যামার করে, মানে ওটা ব্রেনের জন্যই। আর যে ধরো 7টা বোল রয়েছে, এই 7টা বোল প্রত্যেকটা, আমাদের শরীরে তো বিভিন্ন চক্র রয়েছে, যে প্রাইমারি যে মেন 7টা চক্র, এই 7টা চক্রকে 7টা বোল ডিনোট করে। রুট চক্রা, হ্যাঁ রুট চক্রা রয়েছে, রুট চক্রার বোল আলাদা, মানে তোমার যে ভাইব্রেশনটা একটু আগে আমি বলছিলাম না, যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করার ব্যাপার প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সেলে, তো ঠিক সেরকম যে যখন তোমার ওই রুট চক্রা, বা আমি আমার রুট চক্রের বোল নিয়ে কাজ করছি, প্রত্যেকটা বোলের নাম আছে, তো ধরো আমি এফ বোল নিয়ে কাজ করছি, সি বোল নিয়ে কাজ করছি, তো সেটা ওই রুট চক্রাকে আমার ব্যালেন্স করছে। অ্যাক্টিভ আমি বলবো না, কারণ মুনি ঋষিরা একদম একটা লাইন আছে, জানা সাঙ্গা পরিগ্রহা, মানে যত লোকজন থেকে দূরে থাকবে, ওরা পাহাড় জঙ্গলে গিয়ে নিজেদের চক্রকে অ্যাক্টিভ করতেন। আমরা তো সংসারী, আমাদের পক্ষে সেটা সম্ভব না, আমরা ব্যালেন্স করতে পারি। তো আমাদের যখন রুট চক্রকে আমরা ব্যালেন্স করছি, তখন রুট চক্রে যে আমরা স্টেবল হচ্ছি, আমাদের যে ফিয়ার বা প্যানিক হওয়া সেগুলো কমে যাচ্ছে, আমাদের মানি ফ্লো বাড়ছে। প্রত্যেকটা চক্রর সঙ্গে এক একটা বোলকে ডিনোট করা। হার্ট চক্র, যখন কেউ আসে যে ভীষণ কষ্ট পাচ্ছে, কিছু হয়তো ট্রমা, কিছু মানে তোমার ধরো পোস্ট ট্রমা কিছু রয়েছে, কিংবা হয়তো কিছু স্ট্রেস রয়েছে যেটা সে ক্যারি করে চলছে, কিংবা হয়তো চাইল্ডহুড কিছু মলেস্টেশন রয়েছে, কিংবা ধরো মা বাবার থেকে কিছু কষ্ট রয়েছে। তো এই যে স্টোর, আমি একটু আগে বললাম না চেস্টে স্টোর হয়, তো চেস্ট হচ্ছে আমার হার্ট চক্রকে ডিনোট করে। তো এই হার্ট চক্রকে আমি যদি তখন ক্লিন করি, ব্যালেন্স করি,
দেন আমার ওই যে কষ্টটা ওটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে রিমুভ হবে। দেন রেইন স্টিকের কথা, ওটা আমার খুব পছন্দের। সেটা হচ্ছে একদম তুমি পাহাড়ে ঝর্ণার যে শব্দটা, সেই শব্দটা আসে, মানে তোমার মনে হবে যে আমি পাহাড়ে চলে গেছি। ওয়েভ ড্রাম যেটা, সেটা সমুদ্রের ঢেউয়ের শব্দ, মানে তুমি ফিলই করবে না। মানে এটা আমি সবসময় বলি যে সাউন্ড হিলিং না একটা ম্যাজিক, মানে এটা ম্যাজিক করে। কারণ তুমি ধরো এই মোমেন্টে, তুমি কেন, আমিও ধরো এই মোমেন্টে আমি যে অবস্থায় আছি, যে স্টেট অফ মাইন্ডে আছি, আফটার টেকিং সাউন্ড হিলিং আমার মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে অদ্ভুতভাবে তুমি একটা ট্রান্সে চলে যাবে, মানে একটা নেশার মতন, যেখানে তোমার ওই ভালো লাগাটা তোমাকে একটা রেজনেন্স পুরো শরীরে ওটা কাজ করে। তো ওই যেটা বলতে বলতে এদিকে আবার গেলাম যে হ্যাঁ, যে হার্ট চক্রকে ক্লিন করা, তোমার এটার জন্য ওই ঝর্ণার যে সাউন্ডটা সেটা ভীষণ কাজ করে। তোমার ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করে দেবে, তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে পুরোপুরি শান্ত করে দেবে। তো তোমার কর্টিসল লেভেল, আমাদের যেটা খুব খারাপ জিনিস, যে কর্টিসল, আমরা যখন দেখবে ভীষণ টেনশনে থাকি, আমাদের কর্টিসলটা খুব বাড়ে। এখন তো IBS IBDতেও তোমার বলা হয় কর্টিসল টেস্ট কতটা, তো কর্টিসলকে তোমার একদম ব্যালেন্স, মানে একদম কমিয়ে দেয়। সেরোটিনিনকে বাড়াবে, আমাদের যেটা হ্যাপি হরমোন, সেরোটিনিনকে বাড়িয়ে দেয়। তো এই যে সমস্ত কিছু না তোমার সাউন্ড হিলিংয়ের মাধ্যমে হয়, মানে আর ভীষণ এফেক্টিভ। এইটা হচ্ছে তোমার একটা জিনিস আমি বলি, এটা হচ্ছে তোমার স্ট্রেস রিলেটেড। আমি যেটা আরেকটা করাই, সেটা হচ্ছে তোমার শরীরের উপরে রেখে ভাইব্রেশন পুরো শরীরে পাঠানো হয়। এটা হচ্ছে থেরাপিউটিক সাউন্ড হিলিং। মানে হচ্ছে তোমার যেটা শরীরের উপরে রেখে তোমার কোনো ব্যথা বা তোমার কোনো প্রবলেম, ধরো PCOD রয়েছে, সেটা পর্যন্ত তোমার সেশন, এটা দেখতে হবে যে তোমার কি স্টেজে রয়েছে, সেই সেশন তুমি নিচ্ছ, তোমার PCOD কমে যাচ্ছে। তোমার হয়তো ব্যাক পেন রয়েছে, সেটা রিমুভ হয়ে যায়। কোমরে হয়তো ব্যথা অনেক দিনের, সেটা কমে যাবে। সেটা সেই বোলটাকে তোমার পুরো শরীরের উপরে রেখে তোমার ভাইব্রেশন দেওয়া হয়। যেরকম এই জিনিসটা তুমি দেখবে, এখন তো আমাদের অনেকগুলো অপারেশন হয় যেটা এই সাউন্ডের মাধ্যমে, মানে ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন দিয়ে তোমার স্টোনকে ব্রেক করা হয়। ঠিক সেরকমভাবেই এই সাউন্ড হিলিং, মানে সেখানে সাউন্ড থেরাপি দেওয়া হয়, যেটা অনেকগুলো লেয়ার নিচে পর্যন্ত তোমার যায়। মানে তুমি ধরো আমি হাতের উপর রাখলাম, নিচে 7টা হাত তুমি রাখো, সেই নিচের হাতটা পর্যন্ত এই ভাইব্রেশন যাবে। এটা একটু ডিফারেন্ট, মানে এই বোলটা আলাদা, আবার থেরাপিউটিক বোলটা আলাদা। এটা আরো ইন ডেপথ আর কি, আরো এটা ইন ডেপথ না, ওটা যেমন আমি পুরো মাইন্ড, ওটা স্ট্রেস এই নিয়ে কাজ করছি। এটা হচ্ছে তোমার শরীরের কোনো রকম অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার এফেক্ট করবে। তো তুমি কি করে এই লাইনটার মধ্যে বা এই বিষয়টায় ঢুকলে, মানে তোমার কি করে তুমি জানলে, কিভাবে শিখলে, এগুলো যদি একটু বলো। এটা এই আমার ট্রানজিশন অনেকগুলো। মানে আমার যদি পড়াশুনো, মানে আমার এডুকেশন হচ্ছে পুরোটাই কম্পিউটার নিয়ে, কম্পিউটার্স। আচ্ছা। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়েছি। আমি মুম্বাইতে অনেকদিন কাজও করেছি MNCতে। তারপরে আমার বেবি হয় এবং তারপরে আমি কলকাতায় ব্যাক করি। এবং সেই সময় আমার মনে হয় যে একটা জিনিস অ্যাড করি, যে আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট রয়েছে, তো সেখানে আমাকে একদম ছোটোবেলায় বলেছিল যে তুই ভীষণ স্পিরিচুয়াল। তখন স্পিরিচুয়াল মানেটাও জানতাম না, যে স্পিরিচুয়াল না কী করে আমি স্পিরিচুয়াল, না এই সমস্ত, আমি পুজো দিতেই ভালো লাগে না, আমি স্পিরিচুয়াল কী করে হব। তারপরে দেখলাম যে যখন বুঝতে শিখলাম, হ্যাঁ আমার মনে হলো যে একটা অন্য কিছু ওয়েট করছে। অদ্ভুত, এটা না একটা অদ্ভুত কানেকশন। মানে আমি তো বলি আমার এটা আরেকটা, আমি আরেকভাবে জন্মেছি। তারপরে এই যোগা, তারপর বিভিন্ন জিনিস শোনা, কিভাবে কাজ হচ্ছে, এই করতে করতে আমার পোস্ট ডিপ্লোমা করা যোগা নিয়ে, তারপর আয়ুষ থেকে লেভেল 3 করা, ওখানের এক্সামিনার হিসাবে কাজ করা। তুমি জব ছাড়ার পর এখানে কলকাতায় এসে, হ্যাঁ যোগা আমি অনেক আগে থেকে শুরু করেছি, ওটা মুম্বাই থেকে শুরু করেছি। তারপর এখানে মানে সম্পূর্ণটা করা, তারপরে সাউন্ড হিলিং নিয়ে কাজ করা। সুভাষিস স্যার আমার গুরু, ওনার কাছে অনেক কিছু শিখেছি এবং মানে এই সাউন্ডের পুরো ব্যাপারটাই ওনার থেকে।
ওনারটাও মানে ওনার সেই কানেকশনটাও বলতে পারো ভগবান। আর আমাকে এই পুরো ব্যাপারটা যদি কেউ হেল্প করে সেটা হচ্ছে আমার হাজবেন্ড। ভীষণ সাপোর্টিভ, মানে কন্টিনিউ সাপোর্ট করে চলছে প্রত্যেকটা সেকেন্ডে। এটা মানে কোথায় আমি করব হয়তো বলে দিলাম, অভিক আমি এটা একটু দেখবে, রিসার্চ ওয়ার্ক, মানে ও যেহেতু এই কাজেই রয়েছে রিসার্চের ব্যাপারে, তো ওর সমস্তটা এখান থেকে ওখান থেকে এটা তো পুরো গুছিয়ে দেওয়া যেটা। আর এই তারপরে সাউন্ড হিলিং নিয়ে এরকম ভাবে আস্তে 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 এগোনো, কাজ করা, পেশেন্টের সঙ্গে ডিল করা করতে করতে আরো ভালো। হ্যাঁ, এখন পুরোপুরি ভাবে বলতে পারো আমার পুরো জগৎটাই এই হিলিং নিয়ে। তারপর রেইকি করা। তুমি পড়াশোনা, এবার যখন তুমি বললে পড়াশোনা করেছো তখন তোমার বেবি হয়ে গেছে, সংসারের কাজ, ছোট বাচ্চাকে দেখে এবং একটার পর একটা এই ধরনের বিষয়গুলো নিয়ে, এবং যে কোনো বিষয় নয় এটা মানে যোগা, মাইন্ড হিলিং, এবং খুবই তোমাকে কনসেন্ট্রেশন করে নিশ্চয়ই পড়াশোনা করতে হয়েছে। কি করে সামলালে সবটা? এটা কি জানি, হয়তো ওই ইউনিভার্স একটা পাওয়ার দিয়ে দিয়েছে। তো পুরোপুরি ভাবেই আমি বললাম না যে আমি ক্লাস 10-এর পর থেকে আমার পুরোটাই কম্পিউটার, মানে কম্পিউটার নিয়ে সমস্ত কাজ করা আমার, তারপরে হোস্টেলে থাকা, ইঞ্জিনিয়ারিং পড়া, সব। তারপরে এই লাইনে আসার পরে সাইকোলজি নিয়ে মাস্টার করলাম, তারপর তোমার যোগা নিয়ে, কারণ প্রত্যেকটা জিনিস না শিখলে ইন ডেপথ, আমার আরেকটা ব্যাপার হচ্ছে সবকিছু শিখতে হবে, মানে কিছু একটা করতে গেলে আমাকে আগে ওটাকে জানবো, আগে কি আছে ভিতরে, ইন ডেপথ না জানলে আমার ওই একটা কিছু জেনে একটা ইউটিউব দেখে ওটা আমার দ্বারা হয় না। আর যেটা আমাকে হেল্প করে আমার পড়াশোনা, না একটা মানে আমার পড়ার একটা হ্যাবিট আছে, খুব ভালো। তো মানে ধরো বই আমার ওটা লাগবেই, মানে বই পড়াটা ওটা আমার একটা হ্যাবিট, মানে ওটা আমার আলাদা করে আমি বলবো না যে এটা আমি পড়ি, যেটা নিয়ে এখন খুব হচ্ছে, যেহেতু এখন পড়ার টাইমটা কমে গেছে তো সবাই বলে যে হ্যাঁ পড়তে হবে, কারণ ওইটা ছোটবেলা থেকে তৈরি। বই, প্রচুর বই পড়া, গল্পের বই থেকে এটা ওটা, মানে পড়াতে না আমার কোনো মানে অনীহা নেই, আলাদা করে প্ল্যান করতে হয় না পড়বো এখন, মানে ওটা ন্যাচারাল। হ্যাঁ, ওটা পড়তেই হবে, এইভাবেই যায়। ভেরি ভেরি ইন্সপায়ারিং, এবং মানে নিজের ইচ্ছেতেই তোমাকে আর আজকে মানে তুমি একজন সাকসেসফুল হিলার। সাকসেসফুল কিনা জানি না, মানুষের হেল্প করছি। এই যে সেশনগুলোর কথা আমরা শুনছি, এটা তো অসম্ভব একটা পার্সোনালাইজড সার্ভিস বলবো বা সেশনস, মানে একদম মানে ভেতরে আমাদের মনের ভেতরে যে ফিলিংস সেগুলো নিয়ে কাজ করা, তো এটা তো ভীষণ সেন্সিটিভ একটি বিষয়। আমি জানি তুমি অনেক পরিচিত মানুষের জন্য কাজ করো, তার মধ্যে অভিনেত্রীরাও আছেন, বড় বড় কোম্পানির মাথারাও আছেন, সেগুলো তো বলা যাবে না, আমরা জিজ্ঞেসও করবো না, মানে সেই কনফিডেন্স, ডক্টর আছেন, তারাও আসেন। সো এই মানে তাদের কনফিডেন্সিয়ালিটিটা কি করে মেনটেন হয়, বা সেন্সিটিভ যে পুরো প্রসেসটা তুমি কি করে সেটা মেনটেন করো? এটা তো প্রফেশন, মানে আমার এটা রাখতেই হবে, প্রাইভেসিটা আমাকে মেনটেন করতেই হবে। বাট তুমি আমাকে জানতে চাইছো যে যখন তারা আসেন বাইরে থেকে কেউ দেখেন কিনা এরকম কিছু, তারাও আসতে স্বচ্ছন্দ বোধ করবেন, মানে আমি যাবো কি হবে, তারা অনেকে ভাবেন তো যে যেটা যদি না, এটা ভাবেন না, তার কারণ তুমি যখন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে তখন কিন্তু তুমি এটা ভাববে না এটা লিক হবে বা কেউ বলবে, কারণ ওটা তোমার প্রফেশনের মধ্যেই রয়েছে। সুতরাং আমার কাছে এসে আজকে ধরো আমি তোমার সাথে বসে এটা গল্প করছি, তুমি আমার খুব ভালো বন্ধু, সেটা একরকম। যখন তুমি আমার কাছে থেরাপি নিতে আসছো তখন কিন্তু আমি তোমার সেই জায়গাটা নই, তখন আমি থেরাপিস্ট তোমার, মানে তোমার সামনে একটা দেয়াল রেখে দিলে যেরকম, একটা আয়না রেখে দিলে যেমন, আমি ঠিক তাই। মানে তুমি আমাকে বলা বা একটা গাছকে বলা যা আমাকে বলাও তাই, মানে সেটা ওইখানেই শুরু ওখানেই শেষ, মানে আমিও ওটাকে আর কাজ করাই না, আমার মাথা ওখানেই শাটডাউন হয়ে যায়, তুমি চলে গেলে আমিও চলে গেলাম, পাশের ঘরেই তোমার সাথে আবার আমি অন্য কিছু নিয়ে আড্ডা মারছি। তো এটা হ্যাঁ,
এটা এটা একটা প্র্যাকটিস বলতে পারো, কারণ এটা না হয়ে যায়, মানে যখন কেউ এসে তার কথাগুলো বলে ওটা একটা মানে রিটার্ন থাকে না, কিন্তু ওটা দুজনের মধ্যেই যে আন্ডারস্ট্যান্ডিং হলো যে এটা এখানেই, মানে আমাকে এসে কেউ বলে না ভার্বি এটা কিন্তু বলো না, কারণ তারা জানে যে এটা ওখানেই শেষ, ওটা আর কিছু হবে না। আর ধরো প্রফেশনাল সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর সাথে কি ডিফারেন্স হতে পারে? মানে কাউন্সেলিংটাও যদিও আমরা জানি, তুমিও মানবে, এখনও ট্যাবু অনেক ফ্যামিলিসে, অনেকের কাছে এখনও অনেক জায়গায় বলা যায় না আমাদের পরিচিতদের মধ্যে যে একজন কাউন্সিলরকে কনসাল্ট করা হোক। অনেক প্রশ্ন তাদের সিনিয়রদের থাকে, বাড়ির গুরুজনদেরও থাকে। তো এর সাথে তো ডিফারেন্স হচ্ছে, এটা তো একটা টোটালি এই থেরাপি। ফার্স্ট আমি এত সুন্দর একটা কথা বলেছো, যারা দেখছেন আমি তাদের জন্য বলবো, আমাদের পা যখন ভেঙে যায় বা আমাদের হাতে যখন চোট লাগে, আমরা তো স্বচ্ছন্দে ডাক্তারের কাছে যে, ইভেন পাশের মানুষটা যখন বলে একটু ওষুধ লাগিয়ে নে না বাবা, একটুখানি এটা করে, আমাদের ভালো লাগে। কিন্তু যখন তুমি কোনো জিনিস নিয়ে স্ট্রেসে আছো, একটা ঘরে নিজেকে আস্তে আস্তে আটকে নিচ্ছ, কথা কম বলতে শুরু করছো, তখন পাশের মানুষটা যদি তোমাকে এসে বলে ডাক্তারের কাছে যা, ওটা তোমার কিন্তু একটা রিভার্স হয়, ও তার মানে আমার মাথায় প্রবলেম। এটা যে কত বড় ভুল জিনিস, কারণ আজকে অ্যাজ হিলার ধরো আমি টাইম পাচ্ছি না নিজের ট্রিট করতে নিজেকে, আমারও তো অনেক নেগেটিভ এনার্জির সঙ্গে ডিল করতে হয়, আমারও পার্সোনাল কাজ রয়েছে, বিভিন্ন রকম স্ট্রেস থাকে, তো আমাকে আমার মতন করে হিলিং করতে হচ্ছে। সাপোজ আমি টাইম পাচ্ছি না, আমার মধ্যে এই জিনিসগুলো স্টোর হচ্ছে, আমি তখন কিন্তু এটা ভাববো না যে আমি একজন থেরাপিস্টের কাছে যাব, বা আমি তোমাকে বলবো যে এই যে সারাদিন বা এই এতগুলো দিন ধরে করছো, একজনের সাথে যাও গিয়ে কথা বলো। আমার এইটা কাজ নয় যে সবসময় ওষুধ নিতে হবে, যেটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আমাকে ওষুধ প্রেসক্রাইব করছেন। সাইকোলজিস্ট বা থেরাপিস্ট কি করেন, তোমার কথা শুনছে, তোমাকে একটা ওয়ে বলে দিচ্ছে যে আজকে তুমি কোনো জায়গায় যাবে, একটা আননোন প্লেস, তো তুমি কি করো, আমরা গুগল ম্যাপ করি বা তার লাইভ লোকেশন বলি বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিসের জন্য, যাতে আমার ওয়েটা রাস্তাটা একটুখানি সহজ হয়। ঠিক সেই রকমভাবে আমার পুরো এই যে সারা দিনের বা এই ধরো 1 মাস ধরে ভীষণ স্ট্রেসে রয়েছি, আমরা পার্লারে চলে যাই, একটা মাসাজ নিচ্ছি, একটা স্পা করাচ্ছি, থেরাপিটা না, সাউন্ড হিলিংটাও ঠিক এরকম, বা কাউন্সিলিংটাও এরকম, যে আমার ভিতরের যে গার্বেজ আছে ওটাকে বের করে দেওয়া। বিভিন্ন ওয়ে রয়েছে তার। আমরা দেখবে দুদিন যদি আমাদের স্টমাক ক্লিয়ার না হয়, আমাদের গাট প্রবলেম হয়, যে আমাদের পেট প্রবলেম হচ্ছে, বা আমরা বলি যে পেটের সাথে মাথার খুব সুন্দর কানেকশন, যে আমাদের যদি পুরোপুরিভাবে আমাদের ক্লিয়ার না হচ্ছে, শরীরের সমস্ত প্রাকৃতিক কাজগুলো আমরা না করতে পারছি, আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। মনটা, ব্রেন আমি মনকে তো ব্রেনের মধ্যে যেগুলো রাবিশ জিনিস সব জমা হয়ে রয়েছে, আনপ্রসেসড ইমোশন রয়েছে, ওগুলোকেও তো বের করার দরকার আছে। তো এই থেরাপি অনেক রকম জিনিস, যখন আমার কাছে কেউ আসে, আমি আগে যখন কাউন্সিলিং করি, আমি আগে এটা বুঝি একে কি ডিরেক্ট আমি সাউন্ড হিলিংয়ে নেব, নাকি একে আমার আরও তার আগে এই কাজগুলো করতে হবে। এবার একটা সেশনে সবসময় যে সম্ভব সেটা নয়। আজকে তুমি আমাকে বলছো বা আমি আমার কোনো পরিচিত কাউকে বলছি যে ভীষণ স্ট্রেসে আছিস, একটা এসে হিলিং নিয়ে নিস, কি তার রিফ্রেশমেন্টের জন্য। কেউ যদি এটা আসে যে আমার এই প্রবলেম হচ্ছে ম্যাম, আমার এটা লাগবে, এরকম অনেক গার্ডিয়ানও ফোন করছে, তখন তাকে আমি ধরো তার সাথে কথা বলছি, পেশেন্টের সাথে কথা বলে আমি ধরছি না একে আমার এটা করতে হবে, এবং নিজেকে বার্স্ট আউট করার সময় অনেক সময় এরকমও হয় চিৎকার করাই, তোমাকে লাউড তোমার ভিতর থেকে যে পেন ট্রমাগুলো আছে সেটাকে বের করা। এনএলপির হেল্প আমাকে নিতে হয়। এনএলপি হচ্ছে তোমার আরেকটা, মানে পুরো আমার এই ব্রেনের আমার আরেকটা সিস্টেম, যেখানে আমি নিজেকে সম্পূর্ণভাবে আবার এই যে আমি একটা কথা বলি রিটিউন করা, সেটার বিভিন্ন রকম প্রসেস রয়েছে। ট্যাপিং থেরাপি আমাকে নিতে হয়, লেখা, সব
কিছু। তারপরে আমি হয়তো বললাম দেন আমি সাউন্ড থেরাপি, এবং সাউন্ড থেরাপি তখন আমাকে বুঝতে হয় কি কতটা হার্জ আমি দেবো, কতটা ফ্রিকোয়েন্সি আমার একে পাঠাতে হবে, যে ভীষণ ট্রমাটাইজ আছে তার ব্রেনে আমার কতটা ওয়েভ পাঠাতে হবে, যার ধরো আমার মনে হয়েছে না এ খুব ট্রমাটাইজ নয়, তাকে একরকম ওয়েব পাঠাবো, যে ভীষণ ট্রমাটাইজ তাকে একরকম ওয়েব পাঠাবো। এবার এইগুলোতে অসুবিধা হলে তোমার ভালো থেকে খারাপেও হতে পারে। তো ওই জিনিসগুলো তোমাকে ওই সায়েন্টিফিক্যালি জানা, বোঝা, শেখা সবটা কিন্তু ভীষণ কোরিলেট। আমি এটাই জানতে চাই, হ্যাঁ হ্যাঁ জানতে চাইছিলাম যে তুমি বলো যে তার মানে তোমাকে তো একটা কাউন্সেলিং সেশন আগে করতে হয় পেশেন্টের সাথে, তুমি এই যে কার কোন লেভেলে তুমি শুরু করবে বা থেরাপিটা দেবে, তাহলে সেখানে কোনো প্রেসক্রিপশন থাকে, ডক্টর দেখিয়েছেন, ডক্টর কি বলছেন সেগুলোকে দেখা, সব সেটাও দেখতে হয় অ্যাজ এ হিলার করে দেন তোমাকে, কারণ তোমাকে কাউন্সেলিং ছাড়া তুমি কি করে বুঝবে কাকে কি প্রেসক্রাইব আমি করব। ইভেন ধরো আমি মোটামুটি খুব নিজের পছন্দের একটা প্রাণায়াম হচ্ছে ভ্রামরী। ভ্রামরীটা তুমি যখন করছো তোমার ব্রেনের মানে এটা কোনো কিছু ছাড়া তুমি নিজে করতে পারো, তুমি একদম ইনস্ট্যান্ট তোমার আলফা ওয়েভ তুমি ক্রিয়েট করতে পারো, তোমার ব্রেনকে অ্যাক্টিভ করে দিলেছে। এবার সেই যে এই যে আমি এটা করছি এবং আমি যখন কারোর সাথে কথা বলছি বলে আমি তাকে বলছি তুমি এটা এটা করো, তাকেও ডেডিকেটেড হতে হবে। মানে আমি যতটা আমার দিক থেকে বলছি কাজগুলো করছি, সে যদি সেটা করে, যখন দুটো কোরিলেট করে তখন সেটা খুব সুন্দরভাবে মানে টিউনিংটা ভালো হয়। আচ্ছা ভার্বি, ছোটরাও তো আজকাল নানা রকম, ছোটরা মানে একটু বড় হচ্ছে, পিউবার্টি আসছে, তখন থেকে আজকাল ভীষণ অ্যাজিটেশন তুমি নিশ্চয়ই পাও এরকম ধরনের ডিসকাশনস। তো আমরাও দেখি, আমি আমার যে ছোট্ট একটি স্কুল চালাই, তো আমরাও আমাদের স্টুডেন্টসরা ভীষণ একটু মানে আমরা যেরকম ছিলাম সেরকম নয়, তোমরা কি ভাষায় বলবে তুমি আরো ভালো বলতে পারবে। তো ছোটদের জন্য কি সাউন্ড হিলিংটা আছে না এটা খালি অ্যাডাল্ট? না, এটা জানো তো অটিস্টিক বাচ্চা বা ধরো হাইপার অ্যাক্টিভ যে বাচ্চাদের মধ্যে, তাদের মধ্যে ভীষণভাবে কাজ করে। আচ্ছা, তার মানে সাউন্ড হিলিং ছোটদের জন্য অ্যাপ্লিকেবল একদম। মানে তাদের ক্ষেত্রে তো আমি শুইয়ে দিতে পারবো না, ডিফারেন্ট ওয়ে রয়েছে, কিন্তু এটা মারাত্মকভাবে কাজ করে, বাচ্চাটা শান্ত হয়ে যায়। হ্যাঁ, কিছু বাচ্চা জানি প্রচন্ড দুরন্ত ছেলেরা হয়তো হয়, মানে হাইপার অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ। এবার অটিস্ট মানে যারা ধরো একটু অটিজম রয়েছে, ভীষণ মানে এক ধরো তোমার অ্যাডিকশন চলে এসেছে মোবাইলের প্রতি, বা কথা শুনছে না, কত ছোট বয়স থেকে এটা হচ্ছে। লাস্ট আমার কাছে একটা কল এসেছিল, ভীষণ মানে অ্যাকিউট কন্ডিশন, বাবা ফোন করছেন এরকম মোবাইল রিলেটেড, মার সাথে কথা ভালো করে বলছে না, বলেই না, নিজেকে পুরো আটকে নিয়েছে। মানে কত বয়স, মানে 10 থেকে 16 বছর। 16। আচ্ছা। তো একটা ছেলে খুব মানে সে অলরেডি কাউন্সিলিং, মেডিসিন সব কিছুর মধ্যে, ভেবে দেখো আমরা আমাদের ছোটবেলাতে আমরা কিন্তু এইগুলো মানে যত তোমার মানে আমরা এই উন্নত হচ্ছি টেকনিক্যালি, তত মনে হয় আমাদের লাইফটা যেন আরো শেষের দিকে চলে আসে, আমরা নিজেদের মানে ডিস্ট্রয় করছি এরকম ভাবে। এই আলফা জি, আলফা মানে এই মানে যেটা এই জেনারেশন আলফা, জেনারেশন জি, এগুলো যত আসছে তত যেন আরো তটস্থ কি হবে, কি হতে চলেছে। তো ছোটদের ক্ষেত্রে তাদের কি ফোকাসটা বাড়াতে খুব হেল্প করে, তাদেরকে কাম ডাউন করতে হেল্প করছে। ওই ছেলেটির কথাটা বলো যেটা শুরু করলে। হ্যাঁ, তো মার সাথে কথা বলছে না, পুরো আটকে নিয়েছে, এবং সে বলছে যে মোবাইলটাই লাইফ, এটা করোনা থেকে হয়েছে, কোভিডের টাইম থেকে। মানে ওই সময় মা বাবার করোনা হয়েছে, তো ছেলেটাকে মোবাইল দিয়েছে, কারণ স্কুল তো তখন অনলাইন। এবার ওই 4 ঘন্টা স্কুলের ওই সময় করতে করতে তারপরে মা বাবা একটা ঘরে আটকানো, ছেলে পুরো ওই সময় ফোন অ্যাডিক্ট, তারপরে কম্পিউটার কিনে দিয়েছে একটা মানে ডন বস্কোর বাচ্চা, সেইখানে গিয়ে এক ক্লাস সে ফেল করলো, এখন তার সব ট্রিটমেন্ট চলছে। তো এই ধরনের ক্ষেত্রেও মানে এত খারাপ লাগা থাকে তখন, যে যারা ভবিষ্যৎ আমাদের, তাদের এখন এত কম ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে আসতে হচ্ছে ফর এই রিজন। এটা নয়, যেমন আমি একটু আগে বললাম যে যারা সিএফও আছেন, সিইও আছেন, মানে খুব হাই র্যাঙ্কে যারা রয়েছে, ম্যানেজমেন্টের খুব হাইতে রয়েছে, তারা যখন আমার কাছে আসছেন সেটা কিন্তু তাদের নিজেদের বেটারমেন্ট মানে আরো ভালো করার জন্য।
যে ধরো তুমি একটা তোমার বুক সেলফ রয়েছে, প্রতিদিন তুমি, বা ধরো আমরা যখন ছোটবেলায় টেবিলের বই সাজিয়ে পড়তাম, আমাদের বই নিতে খাতা নিতে গিয়ে কি হতো, এলোমেলো হতো, ওই ক্লাটারটাকে আমরা কি করতাম, আবার সাজিয়ে নিতাম। এবার এক একজন আমরা মানে আমাদের যেমন ভাগ করা থাকতো, ঠিক আছে স্যাটারডেতে করব বা দুদিন পর পর করবো, কারণ প্রতিদিন ভালোও লাগতো না, সম্ভবও হতো না। তো ঠিক সেটার সাউন্ড হিলিংটা কি করছে, ঠিক সেইভাবে তোমাকে আবার তোমার ব্রেনের নিউরনগুলোকে গুছিয়ে দিচ্ছে, তোমার মানে নিউরোপ্লাস্টিসিটিটাকে আবার গুছিয়ে ঠুচিয়ে ঠিকঠাক করে দিচ্ছে, নে আবার তুই ঠিকঠাক জায়গায় ফিরে আয়। তো এই জিনিসটাই তোমার সাউন্ড হিলিং বা হিলিং এ, যেটা আমি বলি আমি হিল এইভাবে করি, মানে তোমার ব্রেন গুলোকেই আবার একটু গুছিয়ে দিই, মানে ব্রেনের নিউরন গুলোকে একটু গুছিয়ে দিই। সাংঘাতিক, মানে সেই কাজটা করলে তাকে আবার মানে সোজা কথায় বলতে গেলে বেলাইন হয়ে যাওয়া, আবার ওই নিউরোপ্লাস্টিসিটিটা, যে ওই রাস্তায় গর্ত আছে ওই রাস্তা দিয়ে যেও না, এইখান থেকে ঘুরে এসো, ব্যাক টু ট্র্যাক, সেটাকেই তুমি গাইড করো। তো তারপরে মানে এরকম স্টুডেন্ট তুমি যেগুলো আসে তোমার কাছে, যারা আসছেন সমস্যা নেই, তারা হিলিং নিচ্ছেন, সেশন নিয়ে বেটার হচ্ছেন, হ্যাঁ, এবং ধরো চাকরি পাচ্ছে না, অনেক দিন ধরে পড়াশোনা করছে, 24-25 বছর বয়স, হয়তো কিছু অ্যাডিকশনের সঙ্গে ইনভলভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এটা এরকম হচ্ছে, দেখো কি করা যায়। এবং আরো একটা মানে তোমাকে বলি, আমার মানে ধরো কোনো ফোবিয়া আছে, সেটাও আমার কাছে এরকম আসে, আমার ফোবিয়াটা কি চলে যাবে, হয়তো সে কুকুরকে খুব ভয় পায় বা আরশোলা ভয় পায়, দিদি দেখো না আমার এইটা তুমি যদি একটুখানি দেখো, যদি চলে যায়, এটাকে কাটিয়ে দাও, তাহলে তো তোকে হিপনোসিস করতে হবে আমাকে। তো এরকম হ্যাঁ, মানে মানে মানুষের একটা অদ্ভুত, মানে এটা আমার পাওনা বলতে পারো, ভগবানের কাছ থেকে, ইউনিভার্সের কাছ থেকে, মানে মনে হয় যে যখন কিছু নেই, মানে ভার্বিদির কাছে আসলে বা ভার্বি ম্যামের কাছে আসলে সব সলভ হয়ে যাবে, এরকম অনেক জিনিস আছে। আবার বলবে আমাকে, তুমি কিন্তু হাসবে না, ফার্স্ট এসে আমার তুমি কিন্তু হাসবে না, আমি হাসি না, এটা একটা ব্লেসিং বলো, খুবই বড়, এইটাই অ্যাচিভমেন্ট মনে হয় আমার। তো নিজে যখন সেশন দাও, এত মানুষের কথা শুনতে হয়, যতই তুমি প্রফেশনালি করো, আমরা তো মানুষ সবাই, তো নিশ্চয়ই কখনো এরকম হয়েছে যে খুব তুমি কখনো ইনভলভ হয়ে গেছো, বা মানে ইমোশনটাকে এতদিন তুমি করছো, তোমারও তো কম দিন হলো না, এক্সপিরিয়েন্স বেশ 10 বছরের বেশি তো হয়েই গেল, কত সেশনস দিয়েছো কত বয়সে, তো কখনো তখন নিজেকে কি করে, নিজের হিলিং কিভাবে হয়? মেডিটেশন, একদম মানে প্রাণায়াম, মেডিটেশন, যোগা, এগুলো তো তোমার একদম মাস্ট। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই, তুমি যদি একটু এক্সারসাইজ করো, একটু মেডিটেশন করো, একটু যদি মানে মুভার্স বলে একটা ওয়ার্ড রয়েছে, হ্যাঁ, তো সেখানে হচ্ছে তোমার ফার্স্টেই মেডিটেশন, এম ফর মেডিটেশন, ও ফর অক্সিজেনেশন, তোমার শরীরকে অক্সিজেন প্রোভাইড করো, তোমার সেলগুলো আবার রিজুভিনেট করবে, তোমার মানে যে সময় তুমি ভীষণ স্ট্রেসে আছো, জাস্ট ব্রেথ ইন ব্রেথ আউট, মানে ভীষণ ধরো তোমার ভালো লাগছে না, তুমি রেগে রয়েছো, জাস্ট নিজেকে পজ করো, একটু শান্ত করো। তো ওই সময় আমি ওইগুলোই করি। তারপরে তোমার আমার যে বোল রয়েছে, সেই সাউন্ডটা আমি আমার শরীরে পাঠাই তোমার নিজেকে শান্ত করার জন্য। তো এই কাজগুলোকে আমার মানে আমাকে হেল্প করে, কারণ ইভেন তোমার ধরো কাউকে আমি হিলিং করাবো, তার আগে আমি আমার ঘরটাকে হিল করি, আমি ঘরের অরাকে ক্লিন করি, নিজের অরাকে ক্লিন করি, ব্যালেন্স করি, দেন ধরো তুমি আমার কাছে এসছো, দেন তোমার অরাকে ক্লিন করা, দেন বোলগুলোকে অ্যাক্টিভ করা। তো ওই যখন অ্যাক্টিভ হচ্ছে তখন অলরেডি সেটা তোমার ক্লিন হয়েই যায়। তারপরে হোপোনোপোনো প্র্যাকটিস, ওটা মানে নিজের ভিতরকে ক্লিন, সেলফ ক্লিনিং, আমি ভালো আছি, আমি ভালো আছি, পজিটিভ অ্যাফার্মেশন, গ্র্যাটিটিউড জানানো, এই কাজগুলো আমি নিজের জন্য করি। চ্যান্টিং, যেটা আমাকে হেল্প করেছে, চ্যান্টিং আমাকে মারাত্মকভাবে হেল্প করেছে, আমি বহু বছর ধরে চ্যান্ট করি। চ্যান্টিং আর গ্র্যাটিটিউড মানে প্রত্যেকটা সময় আমি দেখেছি আমার অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আমাকে বের করে এনেছে। আর আমার মানে ওই দেখবে অ্যাঞ্জেল বলে না, তো আমার অ্যাঞ্জেল হচ্ছে এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমার হাজব্যান্ড, মানে
যাই হোক না কেন, মানে যেটাই হোক না কেন এটা হয়েছে, এটা সেই সময় আমি ফিল্টার করি না, উইদাউট ফিল্টারেশন। একটা জায়গা আছে যেটা ফিল্টার ছাড়া আমি বলতে পারি বা করতে পারি, না হলে তো সবসময় ওই ফিল্টারেশনের মধ্যে সবসময় থাকি না। অবশ্যই। তো এইগুলো হচ্ছে আমার নিজেকে হিল করার জায়গা, যে গ্র্যাটিটিউড খুব ভালো জিনিস। প্রতিদিন সকালে উঠে যদি অ্যাটলিস্ট 5 জনকে র্যান্ডম, সে তোমার কাজের মেয়েটাই আসুক না, তোমার যে রান্না করে খাওয়াচ্ছে তাকেই, তোমার তার কথা হয়তো মনে পড়েছে আজকে কি আসবে, থ্যাঙ্কস জানাও। তো গ্র্যাটিটিউড জানানোটা যদি তুমি মানে হ্যাবিট করতে পারো না, তোমার অনেক কিছু তোমাকে মানে রিটিউন করবে। খুব সুন্দর। আমরা দেখি একটু বয়স হলে তোমাকে এটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যে ধরো বাবা মায়েদের বয়স হচ্ছে বা বাড়ির যাদের বয়স হচ্ছে, তখনও তো ভীষণ মানে হয় না, আমরা বলি খিটখিটে হয়ে যাচ্ছেন তাদের যখন আফটার রিটায়ারমেন্ট একটা টাইম আসে। আর রিটায়ারমেন্ট মানে আমি বলছি না যে চাকরি রিটায়ারমেন্ট অনলি, মায়েদের ক্ষেত্রে হয়তো বয়স হচ্ছে, সংসার থেকেও তো একটা টাইম আসেন, আর সেই সকলের জীবনে আমাদেরও আসবে। তো তখন তুমি দেখেছো অনেক ভীষণ একটা মানে অন্যরকম কিন্তু হয়ে যায় তাদের মুডটা। তখন সেই বয়সের ক্ষেত্রে কোনো হিলিং এরকম আছে, কোনো তারা নিতে পারেন? হ্যাঁ, ধরো আমরা দেখি যেটা একটা এজের পরে গিয়ে, নর্মালি এটা 42 এর পর থেকে বা 43 এর পর থেকে স্টার্ট হয়। তোমার মেনোপজ হওয়ার যে সময়, এই ডিউরিং দিস পিরিয়ড তোমার বিভিন্ন রকম ক্রিটিক্যাল কিছু জিনিস একজন মা, একজন মহিলা হ্যান্ডেল করে, কারণ তার সেই সময় হরমোনের বিভিন্ন রকম চেঞ্জ শুরু হয়। তো ওই সময়ে সাউন্ড হিলিং বা ওই সময় এই ধরনের থেরাপি প্রচণ্ড এফেক্টিভ। এবার এখন যেমন বিভিন্ন রকম এক্সারসাইজ রয়েছে, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট রয়েছে, যেটা আমাদের পিরিয়ডটাকে যাতে একটু বেশি দিন কন্টিনিউ করা যায় সেটা ট্রাই করা হয়। আয়রন সাপ্লিমেন্ট বলো, মাল্টিভিটামিন বলো, ওমেগা বলো, বিভিন্ন রকম জিনিস রয়েছে। কিন্তু ধরো কারুর মেনোপজ একদম চলছে বা হয়ে যাবে, মানে ওই টাইমটা, ওই সময় যদি সে এই ধরনের থেরাপি বা এই ধরনের হলিস্টিক জার্নির মধ্যে নিজেকে ফেলেন, সেই ক্ষেত্রে সে ভীষণ উপকৃত হবে। কারণ তার না হরমোন ব্যালেন্স, যেটা আমরা যেটাকে হরমোনাল ব্যালেন্স বলি, সেটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়। তার সঙ্গে হচ্ছে আমার মন শান্ত হবে, আমার যে গাবা মানে হচ্ছে আমার নিউরো ট্রান্সমিটারগুলো না ওইটা কাম ডাউন হয়। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এই যে 42 টু তোমার 51-এর একটা যে ডিউরেশন, এই সময়টা আমাদের কর্টিসল লেভেল অনেকটা বেশি অ্যাক্টিভ থাকে, মানে সিক্রেশন অনেকটা বেশি হয়। কর্টিসল মানে হচ্ছে যেটা আমাদের অ্যাংজাইটি স্ট্রেসের জন্য দায়ী। তো ওই টাইমগুলোতে আমরা যদি কোনো হিলিং বা এই হলিস্টিক জার্নিতে থাকি, তখন কিন্তু আমাদের কর্টিসলের সিক্রেশনটা কমবে, সেরোটিনিন সিক্রেশন আমাদের বাড়বে। আর সেরোটিনিন হচ্ছে আমাদের হ্যাপি হরমোন। তো ওই হ্যাপি হরমোন যখনই বাড়ছে, তোমার মুড এমনি ভালো হচ্ছে, ভেগাস নার্ভ তোমার অ্যাক্টিভ হচ্ছে। তো নিজেদেরকে একটু ওই সময়টা দেওয়া, একটু শান্ত করা। এবার রাগ হলে আমরা কিছু বলে ফেলছি, কিছু করে ফেলছি, তখন কি হয়ে যায়, করে তো নিলাম, বলে তো ফেললাম, মানে বলে না কথা ফেরত নেওয়া যায় না। ওই টাইমটা যখন প্রচন্ড রাগ হচ্ছে, তখন নিজেকে একটুখানি শান্ত করে দাও, যে এখন কিছু কথা না, তুমি বলো, সবটাই বলো, পজ, 10 সেকেন্ড পজ। ওই 10 সেকেন্ড তোমাকে অনেকটা হেল্প করবে। কারণ আমাদের প্রতিটা মানে আমরা একটা জীবনে লাইফ স্প্যানে এক এক মোড়ে কিন্তু এক এক রকম চেঞ্জ, হ্যাঁ আমরা সবাই যাচ্ছি তার মধ্যে দিয়ে, তাই না? তোমার মনে হয় এটা? আমি ভাবি আমরা যখন মাধ্যমিক দেব, তখন মনে হয় মাধ্যমিকটা হয়ে গেলে বোধহয় বেঁচে যাবো, আর বাবা আমাদের শান্তি শুরু হলো। পরে যেই শেষ হলো উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলে শান্তি, মানে শান্তির কোনো জায়গা নেই। সেটা জীবন এক এক টাইমে এক এক মোড়। তো তুমি যেরকম এই মেনোপজের যে পিরিয়ডটা মহিলাদের ক্ষেত্রে, যাদের আরেকটু বয়স হচ্ছে, যখন আমরা বয়সের রিটায়ারমেন্ট হচ্ছে, পুরুষ হোক মহিলা হোক, তখনও একরকম চ্যালেঞ্জেস। তখন তাদের ছেলেমেয়েরা আমাদের বড় হয়ে যাবে, তাদের চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ কি হবে, সেই রকম। বাট এই যে সাউন্ড হিলিংটা যদি আমরা আরো জানি সবাই, তাহলে অনেক হেল্প হবে। আর যখন ছোট ছিলাম তখন তো আমরা ভাবতাম যে আমার ওই বন্ধুটা এরকম করলো,
আচ্ছা এরকম ভাবে বললো। কিন্তু এখন না যত বড় হয়েছি এই জন্য আমি তো বলি স্পিরিচুয়ালিটি, মানে আমি নিজেকে স্পিরিচুয়াল একটা জায়গায় দেখি বা ভাবি, এটা বললে অ্যাওয়ারনেস, যে শান্তি তুমি বাইরে কোনো দিন খুঁজে পাবে না, কখনোই পাবে না, ওটা তোমার ভিতর। মানে তোমার যে কোনো জায়গায় যাও না কেন, যাই করো না কেন, তুমি যদি ভিতরকে শান্ত না করো, তোমার ওই ক্ষণিকের শান্তি, সেটা তুমি পাহাড় তোমার ভালো লাগলে পাহাড়ে গেলেও ক্ষণিক, আর সমুদ্রে গেলেও ক্ষণিকের। তুমি ভিতরে যতক্ষণ না ডুব দিচ্ছ, ভিতরকে যতক্ষণ না শান্ত করছো, ততক্ষণ কোনো কিছু হবে না। ওই না হলে আমি কে, এর পিছনে মনে হয় বিবেকানন্দ এত কিছু রিসার্চ করতেন না, তাই না, যে আমি কে। তো এই যখন আসে না যে অ্যাডিকশন বলো বা হিলিংয়ের এতগুলো কথা হলো, যে আমার ব্রেন এটা করছে, ওটা আমি নই। এই মাঝখানে একটা সেশনে এখন আছে, মিঠিরা ভীষণ রাগ, মানে রাগ করলে অনেক কিছু করছে, ভাঙছে, এরকম অ্যাঙ্গার ইস্যু এখন আমি দেখছি 16-17 বছর বাচ্চাদের ক্ষেত্রে খুব বাড়ছে, সেটা ছেলে হোক মেয়েদের, একটু আলাদা, দুজনের ক্ষেত্রে একটু আলাদা, বাট এটা কিন্তু হচ্ছে। তখন তোমার ওই বোঝাতে হয় যে এটা তুই বলছিস না, এটা তোর ব্রেন বলছে। ক্রেভিংটাও তাই, যে আমার এখন খিদে পাচ্ছে, মানে আমার এখন কি খেতে পাবে, ওটা আমার ব্রেন বলছে, এটা তুই বলছিস না। তো এইভাবে তাদেরকে বলতে হয় যে এটা তুই নস, তুই মানুষটা নয়, তোর ব্রেন বলছে, ব্রেনটাকে ছেড়ে দে। তো এর অনেক ওয়ে রয়েছে, যে ওয়েগুলোকে আমি মানে ফলো করাই। যেমন একটা খুব ইন্টারেস্টিং ওয়ে, যখন বাচ্চাদের এরকম কাউন্সিলিং করি, তখন আমি ধরো বলি, বাচ্চা মানে আমি বাচ্চা সব বয়সে, 30 বছর বয়সের মানুষকে আমি বাচ্চাই বলি। ধরো আমার কাছে এসেছে যে কিছু হয়তো এরকম সিরিয়াস মলেস্টেশন রয়েছে, আর এটা এখনও আমি ক্ষমা করতে পারিনি, ম্যাম আমি ক্ষমা করতে পারছি না, যে ওটাকে না একটা কাজ কর, একটা কালার দে, চোখ বন্ধ কর, একটা কালার কর, ওটাকে একটা শেপ দে, শেপ দিয়ে তোর যে মানে যে শেপ মনে হচ্ছে ওটাকে দে, কালারটা করে দেখ একটা বক্স মতন তৈরি হলো, সেটা যে কোনো ডাইমেনশন হতে পারে, এবার ওটাকে নিয়ে ছুঁড়ে ফেল। তো বিভিন্ন রকম ওয়ে আছে, এনএলপিরই অনেক রকম ওয়ে আছে, সেগুলোকে ফলো করে এবং সেখান থেকে তাকে বের করে আনা। এই যে ছোট ছোট জিনিস, এখানে তখন ওই নিজের সঙ্গে আস্তে 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 কানেক্ট করা, নিজের সাউন্ড হিলিং এর একটা ম্যাজিক কী হয়, তোমার রাইট আর লেফট হেমিস্ফিয়ার, মানে আমাদের রাইট ব্রেন আর লেফট ব্রেন একসঙ্গে ফায়ার করে। মানে আমরা নর্মালি ধরো কিছু মানুষের ক্ষেত্রে দেখে কি রাইট সাইড খুব অ্যাক্টিভ, মানে যাদের রাইট সাইড অ্যাক্টিভ, তুমি তো ডান্স করো, তো তুমি ক্রিয়েটিভ, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ইনটিউশন রয়েছে, কারণ তোমার রাইট সাইড অ্যাক্টিভ রয়েছে। লেফট সাইড যখন অ্যাক্টিভ, মানে তোমার লেফট সাইড অবশ্যই অ্যাক্টিভ, মানে লেফট সাইড যখন বেশি অ্যাক্টিভ কারো, সে খুব লজিক্যাল হয়, খুব প্র্যাকটিক্যাল, এটা করব মানে এখানে আমার কি আছে, কি বেনিফিট পাচ্ছি, এটা এই ক্যালকুলেশন, এটা হচ্ছে না, তার মানে ওখানে আমি যাব না। আর রাইট সাইডের কি হচ্ছে, ইনটিউশন, আমি কাজ করছি, বা আমার ক্রিয়েটিভিটি, খুব সুন্দর করে ঘরটা গোছানো, আঁকতে পারা, ডান্সের যে পশ্চারটা খুব সুন্দর দেওয়া। এবার সাউন্ড হিলিংয়ে এটা দেখা গেছে, এটা 1991-এ আমেরিকার স্ট্যানফোর্ডে একটা মানে পরীক্ষা করা হয়, যে ওই সময় ইইজি করা হচ্ছিল এবং দেখা গেছে দুটো মানে হেমিস্ফিয়ার, মানে রাইট অ্যান্ড লেফট ব্রেন একসঙ্গে ফায়ার করছে, মানে দুটো সুন্দরভাবে তখন ব্যালেন্স হয়েতে তোমার আউটপুটটা দিচ্ছে, বেস্ট হবে না সেই আউটপুটটা, তার সঙ্গে তোমার ক্রিয়েটিভিটি আছে, মানে এত সুন্দর কম্বিনেশন। তো ওটা সাউন্ড হিলিংয়ে মারাত্মক হয়। মেডিটেশন তুমি যে চোখ বন্ধ করছো, তোমার সব থেকে খারাপ ইমোশনটা চলে আসছে, কিন্তু সাউন্ড হিলিংয়ে তোমার সেটা হয় না। মেডিটেশন আমি একদম বলবো যে ডু মেডিটেট ফর এভরিবডি, 5 মিনিটের জন্য হলেও চোখ বন্ধ করে বসে থাকো, কি আসছে না আসছে ভেবো না, আসুক। আর সাউন্ড হিলিংয়ে আমি তোমাকে বলবো যা চেষ্টা করো, যা আসে আসুক, আনানোর চেষ্টা করো। আমি ওটা চ্যালেঞ্জ দিই যে পারবে না, থাকবে না। আমি একটু জানতে চাইছিলাম যে তোমার এই সেশনগুলো, এগুলো মানে টিপিক্যালি একটা সেশন ধরো কতবার একজনকে যেতে হবে, বা কতক্ষণের হয়, যদি একটু বলো কতক্ষণের হয় একটা সেশন? জেনারেলি হয়তো তোমার 1 ঘন্টা। এবার
পেশেন্টের কন্ডিশন ওয়াইজ আমি তাকে বলি যে তোমাকে 2বার আসতে হবে না 4বার আসতে হবে না একবারেই হয়ে যাবে। আচ্ছা। এটা ডিপেন্ড করে পেশেন্টের উপর। আচ্ছা আচ্ছা। আর তারপরে আবার সে যদি আবার আসতে চায় সে তো আসতে পারে, সেটা তো তার মানে ওটা আচ্ছা। আমার বলা থাকে। এবার ধরো তোমার ভালো লাগছে যে তুমি আবার আসলো। আচ্ছা আচ্ছা। মানে এমন নয় যে তোমাকে এতগুলো সিটিং নিতে হয়, যেরকম হয় না কাউন্সেলিং সেশনে যে আবার ধরো লাগে মাসে একবার করে বা 2বার করে, সেটার কোনো ওরকম ভাবে তখনই পেশেন্টকে আমি বলি, ধরো কারুর আমি দেখছি যে একে প্রত্যেক উইকে আমার একটা করে দিতে হবে কিংবা 2টো করে দিতে হবে, সেই ক্ষেত্রে তারটা বলছি। কারুর ক্ষেত্রে মনে হচ্ছে যে একে 15 দিনে একটা করে দিলে আর কিছু প্রসেস আছে, আর কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি ভিডিও পাঠিয়ে দিচ্ছি, সেগুলো সে ফলো করছে, আমাকে বলে দিচ্ছে আমি করে নিয়েছি ম্যাম, এরকম আছি। তার সাথে আমি সপ্তাহে একটা করে মানে হয়তো 10 মিনিট কথা বলছি যে এখন কি কন্ডিশন, কিভাবে আছো, কি করছো, পুরো শুনে নিলাম। তারপর হয়তো তাকে আমি বললাম তাহলে তুমি এর মধ্যে না তুমি আরো 10 দিন পরে আরেকটা সেশন নাও, এরকম থাকে। কখনো মোস্ট ক্রিটিক্যাল এখন অবধি তুমি কিরকম মানে তোমার কোনো মেমোরি আছে সবচেয়ে ক্রিটিক্যাল একটা ফেজ কিছু ছিল, মানে সেশনের কোনো পেশেন্ট কে পেয়েছো যেটা একটু ডিফিকাল্ট হয়েছিল তোমার জন্য হিল করতে? হ্যাঁ, হিল করতে ডিফিকাল্ট হওয়ার থেকেও একটা ঘটনা বলছি। আমার কাছে একজন ড্রাগ অ্যাডিক্ট আসেন এবং বয়স খুব বেশি না, 25-26 বছর। তো অনেক দিন ধরেই আসবে, আমিও পারছি না সময় দিতে। তো যখন ওকে আমি সেশনটা দিই, সেশন কমপ্লিট হওয়ার পর ওকে আমি ডাকছি, কোনো মুভমেন্ট নেই। হ্যাঁ, এবং আমি ওর মা বসে রয়েছে, তো মুভমেন্ট নেই। এবার ডেফিনেটলি এই হিলিংয়ে তো সব মানে যেমন সবাই তো জানেও না বা খুব নতুন জিনিসটা কলকাতাতে, পুরো পৃথিবীতে এখন এটা চলছে, কিন্তু কলকাতায় খুব বেশি এটা নেই বা মানুষ খুব বেশি অ্যাওয়ার নয়। সেই ক্ষেত্রে আমার মানে আমি দেখছি যে কখন উঠবে, মানে এমন একটা জায়গায় এমন একটা স্টেটে চলে গেছে, সেখান থেকে ওকে ব্যাক করতে অনেকটা সময় হয়েছে। আমি বলেই দিই ওই জন্য পেশেন্টের বাড়ি থেকে কেউ আসলে বা পেশেন্টকে যে অনেক রকম জিনিস হতে পারে। এবং তারপরে যখন সে উঠলো তখন মানে খুব ভালো একটা ঘুম হওয়ার পরে যে ফ্রেশ ফিলটা হয় তার রিভিউ ছিল এটা। আরেকটা ছিল হচ্ছে এটা কেন হয়েছিল, মানে অনেকক্ষণ যে নিস্তব্ধ হয়ে গিয়েছিল বা সাড়া দিচ্ছিল? একটা মানুষের উপরে এক রকম এফেক্ট করে। তোমার ব্রেন ওয়েভ, তোমার মাইক্রো টিস্যু কিভাবে অ্যাক্টিভ হবে, ওই ফ্রিকোয়েন্সিটা তোমার মধ্যে থেকে গিয়ে কিভাবে তোমার মধ্যে যে ইলেকট্রিক্যাল পালসেস গুলোকে সেন্ড করবে, বা নিউরোপ্লাস্টিসিটি বলো, এখানে সিনাপটে যে আমি যদি বলি যে আমার কানেকশন বলো, সেগুলো কিভাবে তৈরি করবে আমি জানি না। আমার ক্ষেত্রে যেটা হবে তোমার ক্ষেত্রে নাও হতে পারে। আমি ট্রান্সে গিয়ে হয়তো দেখছি আমি পাহাড়ে আছি, মন্দিরে আছি, গ্রিনারি দেখছি, এরকম হয়েছে যে সে তার ইচ্ছা করছে না, আমি ডাকছি, আমার ডাক শুনতে পাচ্ছি, ইচ্ছা করছে না ব্যাক করতে, বা ব্যাকটা কোথায় করবো আমি জানি না, আমি কোথায় আছি, আমি কিভাবে ব্যাক করব। এবার অনেকের ক্ষেত্রে হয়তো এটাও হয়েছে, তার মনে হয়েছে যে কিছু অকাল্ট সায়েন্স প্র্যাকটিস করা হচ্ছে, যে রিমিংয়ের যে সাউন্ডটা হয় তাতে মনে হচ্ছে যে কিছু তান্ত্রিক ক্রিয়া হচ্ছে, অনেক ক্যান্ডেল জ্বলছে, সেখানে গিয়ে কিছু তার একটা অ্যাজিটেশন ফিল হচ্ছে। আরেকজনের ক্ষেত্রে হয়েছিল শি ওয়াজ সবিং, মানে প্রচণ্ড কাঁপছে, আর মানে একটা মুখ থেকে একটা আওয়াজ আসছে, এবং সেইটাও আমার কাছে মনে হয়েছিল যে ওটা আমার কাছে ফার্স্ট ছিল, যেখানে আমি দেখছি যে রীতিমতন সে তার মধ্যে একটা ভাইব্রেশন। হ্যাঁ, আমার একটা সময় মনে হয়েছিল থামিয়ে দিই, তারপরে মনে হলো না, এটাকে মানে থামাবো না, কারণ আমার যিনি গুরু শুভাশিস স্যার, উনি সবসময় আমাকে মানে যেরকমভাবে বলেছেন যে এই জিনিসগুলোকে সাপোর্ট করা, সেই সময়টাকে একটু ফলো করো, সেই সময়টা যদি না তোমার ব্রিদিং প্রবলেম হয় ততক্ষণ পর্যন্ত করা। তো তারপরে দেখলাম আস্তে 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 প্রচুর কাঁদতে আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়লো। তো এটা একটা প্রসেসের পার্ট, হ্যাঁ, যে এটা এর ভিতর থেকে ওই আনপ্রসেসড ইমোশনটা বেরোচ্ছে। তো এরকম বিভিন্ন জিনিস আছে যে আরেকটা মেয়ে এসেছে, হাতে প্রচুর কাটা, ব্লেড দিয়ে সে, হ্যাঁ প্রচুর। তো সেই ক্ষেত্রে তোমার তারপরে যখন তার বার্স্ট আউটটা হলো অনেক চিৎকার করে,
একজন লাস্ট টলিউডে একজন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ওনার প্রচুর ফ্রাস্ট্রেশন, মানে অনেক ফ্রাস্ট্রেশন রয়েছে। তো যখন মানে ফার্স্টে তো ভাবছে ভাববি কি ভাববে বা এরকম, তো কিন্তু ওই কোশ্চেনটা আমাকে এখনো ফেস করতে হয়নি যে এটা তোমার আর আমার মধ্যে থাকুক। এটা বন্ধুদের মধ্যে ক্ষেত্রে হয়, যখন ধরো এমনি এটা কিন্তু বলিস না, এটা দেখ এটা, কিন্তু এই সেশনে যখন আমি ঢুকি না তখন আমাকে এটা ফেস করতে হয় না। তো আমি তখন তাকে কমফোর্ট দিয়ে এটাই বললাম যে যা আসছে। তো ভীষণ কান্না, ভীষণ, কারণ টাফ লাইফ। এটা কি অনলাইন সম্ভব এই থেরাপিটা? সাউন্ড হিলিংটা অনলাইন হয় না, মানে কারণ তুমি ফ্রিকোয়েন্সিটা তো ফিল করবে না। আমি বলে দিতে পারি যে তুমি কিছু হোয়াইট নয়েজ কিছু শোনো যেটা তোমার ব্রেনকে শান্ত করবে। অনেক ইউটিউবে এরকম টিউন আছে যেটা তোমাকে শান্ত করবে। তো আরেকটা কেস হচ্ছে তোমার ওভারথিঙ্ক, মানে এইটা একটা খুব বড় ইস্যু। তো সেই রকম অনেকেই আসে যে ওভারথিংকিং। হ্যাঁ, ওভারথিংকিং থেকে কি প্যানিক অ্যাটাক হয়, মানে এটা কি রিলেটেড? হ্যাঁ, এটা রিলেটেড। কারণ দেখো, আমাদের ব্রেনের তো অনেকগুলো পার্ট রয়েছে, আমাদের প্রত্যেকটা পার্ট এক একটা জিনিসকে মানে সিগনিফাই করছে। যেমন তোমার আমি যদি বলি অ্যামিগডালা, এটা লিম্বিক সিস্টেম আমাদের, যে একদম যেটা আমরা সেই যে আমার সেই পূর্বপুরুষের থেকে পেয়েছি, যখন আমাদের সেই ফার্স্ট এভলিউশন, সেই সময় থেকে আমরা যেটা পেয়েছি, আমাদের যে ভয় পাওয়া, খিদে পাওয়া, আমাদের আর্জ ফিল হওয়া, সেক্সুয়াল যে টেন্ডেন্সি, সমস্ত কিছু, বা ফাইট ফ্লাইট মোড, তো এইগুলো কিন্তু আমাদের সেই লিম্বিক সিস্টেম মানে প্রথম থেকে পেয়েছি। আমরা ইভলভ করেছি কি আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে যেটা আমাদের এই যে লজিক, চিন্তা করা, রাগ হচ্ছে মনে হচ্ছে একটা কিছু বলে দিই, একটা কিছু করে দিই, না এটা করলে ঠিক হবে না, রিলেশনটা চলে যাবে, এটা বলা যাবে না, ইউ আর আ হিলার, তোমার ঠিক এটা তুমি ইউ আর নট অ্যালাউড, তোমাকে এটা করা যাবে না। এই যে বা যে জিম করছে, যে বডি বিল্ডার, তার মনে হচ্ছে গিয়ে দুটো আইসক্রিম খেয়ে নিই, না এটা করা যাবে না। তো এই যে পার্থক্যটা, এটা হচ্ছে আমরা ব্লেসড, আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে কি হয়, ধরো আমার যখন প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আমি কোনো কিছু ভাবছি, সেটাকে আমি বলছি ডিপ থিঙ্কিং। আর যখন আমি লিম্বিক সিস্টেম থেকে ভাবছি, তখন আমি হয়ে যাচ্ছে আমার ওভার থিঙ্কিং। মানে যদি এটা হয় দেন কি হবে, যদি ওটা হয় দেন কি হবে, আমাকে মেসেজের রিপ্লাইটা এত ছোট করলো, তার মানে এই আচ্ছা আমি কল করলাম, কলটা আমার রিসিভ করলো না, হয়তো সে মানুষটা নেই, বাথরুমে রয়েছে, করলো না, আমি অনেক কিছু ভেবে নিলাম। অসুস্থতা নিয়েও হয়, মানে আমার এটা হয়েছে, মানে আমার একেবারে লাস্ট হয়, এটা তো খুব যে আমার হয়তো মাথায় একটু বেশি ব্যথা, ব্রেন টিউমার হয়েছে, পেটে কিছু হয়েছে, ক্যান্সার পর্যন্ত আমরা ধরে নিই। তো এই ওভার থিঙ্কিং কি করছে, কর্টিসল বাড়াচ্ছে, প্যানিক বাড়াচ্ছে, প্যানিক অ্যাটাক যেটা তুমি বলছো, এটা মানে তার একদম ওটার এফেক্ট এটা হবেই, প্যানিক। তো সেই ক্ষেত্রে মানে হিলিং, সেই ক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে, সেই ক্ষেত্রে ব্রিদিং রয়েছে, যোগা রয়েছে, প্রাণায়াম রয়েছে, তোমার কমিউনিকেশন, তুমি সেলফ টক খুব ইম্পর্টেন্ট। তুমি নিজের সঙ্গে কথা বলো, ধরো কেউ আমার কাছে আসতে পারছে না বা সম্ভব হচ্ছে না সময়ের জন্য, আমি বলি আয়নার কাছে গিয়ে নিজের চোখের দিকে তাকাও, তাকিয়ে কথা বলো, একদম কথা বলো। তুমি নিজেকে দেখো না কতদিন বলো তো, যে আমি যখন সাজবো, যখন নিজেকে গোছাবো কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান, কোনো অকেশন ইভেন্টে আসবো, তখন আমি কিন্তু, যখন ধরো তুমি বাড়িতেই রয়েছো, তুমি কোন সময়টা, একজন পুরুষ বা একজন মহিলা, আমি বলবো এটা 70% মানুষ যাদের এজ 32 বা 35 থেকে নিয়ার অ্যাবাউট তোমার পরের দিকে যাচ্ছে, আমি ধরে নিলাম যে 60 পর্যন্ত, আমি একটা অ্যাভারেজ ধরলাম, একটা মানুষ কতক্ষণ নিজেকে আয়নায় দেখে? খুব কম। এই যে নিজের সাথে কমিউনিকেট করা, যদি কোনো মানুষ থাকে, সে তো ব্লেসড যে আমরা এখন বন্ধু পাই না, কারণ বন্ধু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, বা এমন কোনো মানুষ যে তোমার কথা শুনবে, তোমায় জাজ করবে না, ওই জাজ না করার ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। তো তার সাথে কথা বলো, কিছু হচ্ছে লেখাটা খুব ভালো, তোমার সাবকনসিয়াস মাইন্ড
তোমার যা রয়েছে সেটাকে তুমি ক্লিন করার জন্য লেখা, কোনো কিছু সাবকনসিয়াস মাইন্ডকে দেওয়ার জন্য ম্যানিফেস্টেশনও লেখা খুব ভালো। তো অনেকগুলো জিনিস রয়েছে, অনেকগুলো টেকনিক রয়েছে, ওয়ে রয়েছে, যেগুলো তুমি যদি ফলো করো, তুমি এই ওভার থিঙ্কিং যেটা আমাদের খুব ক্ষতি করে, সেটা থেকে বেরিয়ে তুমি আস্তে আস্তে ডিপ থিঙ্কারে পরিণত হবে। বাহ, তার মানে হিলিংটা বিভিন্ন ক্ষেত্রেই খুবই উপকারী, যে কোনো বয়সে, যে কোনো প্রফেশনে। হ্যাঁ, তোমার এবং আমরা সৌন্দর্যকেও তো তুমি বাড়াচ্ছ না, তুমি নিজেকে হিল করছো, মানে নিজের কর্টিসলকে তুমি কমাচ্ছ, নিজের হ্যাপি হরমোনগুলো সিক্রেশন বাড়ছে, তোমার পুরো ব্যালেন্স থাকছে। যখন তোমার বডির পুরো ভিতরটা ব্যালেন্স থাকছে, তখন তো তোমার রিজুভিনেট করছে, অর্গানগুলো ভালো থাকছে, ইনফ্লামেশন কমে যাচ্ছে। স্ট্রেস জানো তো ইনফ্লামেশনের একটা বড় কজ। আমাদের মানে এজিংয়ের একটা খুব বড় মানে ইস্যু হচ্ছে ইনফ্লামেশন, সেটা লিভারে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো যখন তুমি স্ট্রেসে থাকছো, তখন ওই যে অর্গানগুলো ব্রেথ করতে পারছে না, শ্বাস নিতে পারে না। তো স্ট্রেস রিমুভ করার জন্য আমাদের হিলিং বা আদার্স এই যে যোগা, এক্সারসাইজ, কার্ডিও, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, প্রাণায়াম খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা জিনিস। আজকে যদি ধরি আমার হার্নিয়া রয়েছে, লিঙ্গুইস্টিক হার্নিয়া আছে, আমি এমন অনেক এক্সারসাইজ তো করতে পারবো না। এবার ধরো তোমার হার্নিয়া নেই, তোমার আর আমার এজ এক, আমাদের হয়তো বডি টাইপ এক, তখন তুমি হয়তো সেই এক্সারসাইজগুলো করছো। তো সেটাও সবসময় জেনে নেওয়া দরকার যে আমার সাইটিকা রয়েছে বা ব্যাক পেন রয়েছে, আমি ফরওয়ার্ড বেন্ড করতে পারবো না। অনেক পেশেন্ট আছে সেটা জানেন না, করে নিল, ব্যথাটাকে আরও বাড়িয়ে ফেললো। তো ইনফ্লামেশন বিভিন্নভাবে হতে পারে। তো ওই জন্য না, এই প্রত্যেকটা জিনিসকে একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে বা একটা প্রপার তোমার অ্যাডভাইসের মাধ্যমে নেওয়া আমার মনে হয় ভালো। তার সঙ্গে তো নিউট্রিশন, ফুড হ্যাবিট, কিছু সাপ্লিমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। এখনকার আমরা যা খাবার খাই, সবসময় তো স্টেরয়েড রয়েছে, আমরা মানে মাইক্রো নিউট্রিশন যেগুলো আমাদের দরকার আমরা তো নিতে পারি না। ফর দ্যাট রিজন আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে, আমাদের ওমেগা নিতে হবে, আমাদের জিঙ্ক খুব ইম্পর্ট্যান্ট, ম্যাগনেসিয়াম ইম্পর্ট্যান্ট। ইনসুলিন তুমি কি অ্যাডভাইস করো? সেগুলো তোমার এর মধ্যে পড়ে? এবার আমি প্রেসক্রাইব করি না, আমার প্রেসক্রিপশন, আমি মানে মেডিসিনের কোনো প্রেসক্রিপশন আমি দিতে পারি না। আমি সেই ক্ষেত্রে আমি বলি যে তুমি তোমার ডক্টরের সাথে কনসাল্ট করে নাও, কথা বলে নাও। বাট এগুলো যেগুলো জেনারেল আমরা নিতে পারি, সেগুলো ভিটামিন সি, এটা আমরা সবাই নিতে পারি। ভিটামিন ই, এগুলো আমাদের দরকার শরীরে। আমরা কি, তোমার কি মনে হয় এআই কি আমাদের এই সাউন্ড হিলিং এর জন্য হেল্প করবে, না এআই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? বিকজ এখন তো এআই যুগে ধরো সবাই তো বলতেই, আমরা তো সবকিছু সবার হাতে অ্যাভেলেবল, হাতের মুঠোয়। এআইটা দেখো, এআই দিয়ে তুমি একটা সাউন্ডকে ক্রিয়েট করতে পারো, একটা টিউন ক্রিয়েট করতে পারো, কিন্তু সেটা আমি তো হোয়াইট নয়েজ বললাম, যেটা যে একটা ফ্রিকোয়েন্সি তুমি যদি ইউটিউবে দাও, তুমি প্রচুর ফ্রিকোয়েন্সি পাবে। যে আমার ঘুমানোর জন্য কোনো সাউন্ড আমার লাগবে, বা আমার খুব মন খারাপ আছে, তুমি কিছু ক্লাসিক্যাল রাগ, আমাদের ইন্ডিয়ান কিছু ক্লাসিক্যাল রাগ আছে যেগুলো আমাদের মনকে ভালো করে দেয়। তো আমি ভাবলাম যে আমার বৃন্দাবনী সারেঙের উপরে একটা টিউন তৈরি করো, এআইকে বললাম, এআই তৈরি করে দিচ্ছে, আমি সেটা শুনছি, সেটা খুব ভালো। কিন্তু যেটা হিলিং, যেটা একজন থেরাপিস্ট তোমাকে প্রোভাইড করছে, সেটা তো এআই করতে পারবে না। সেটা তো তোমার ম্যানুয়ালি সেই ভাইব্রেশনটা, সেই রিমিং ভাইব্রেশন, সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি, তোমার কোন চক্রটা ব্লক রয়েছে, তোমার কোন জায়গাটায় প্রবলেম রয়েছে, শরীরের কোন জায়গাটায় ব্লকেজ রয়েছে, সেইটা সেই থেরাপিস্ট জানবেন। তোমাকে সেই জায়গাটায় বেশি করে সেই ফ্রিকোয়েন্সিটা পাঠাবে। তোমার ব্রেনের কোন জায়গাটা দরকার, আমাকে এসে যদি তুমি বলো আমি ভীষণভাবে বেশি চিন্তা করি, ওভার থিঙ্কার, আমি কি নিয়ে আমার প্রচণ্ড ভয়, প্যানিক অ্যাটাক হয়, আমার সবসময় ভয় করে, তো আমার তোমাকে যে ফ্রিকোয়েন্সিটা আমি তোমাকে পাঠাবো, এআই তোমাকে সাজেস্ট করতে পারে, কিন্তু পাঠাতে তো পারবে না। মানে তোমার শরীরের মধ্যে কি করে পাঠাবে? আর কথা বলে যে আরামটা পাওয়া যাবে, সেই আরামটা তো সেটা তো আর যন্ত্র করতে পারে না। সেটা আমি তোমার মতামতটা জানতে চাইছিলাম, যে তুমি কি ভাবছো, কারণ তুমি এত প্রফেশনালি এত গুছিয়ে সুন্দর করে করছো কাজটা। এই চ্যালেঞ্জেসগুলো হয়তো আসতেও পারে, কারণ অজান্তে যদি কেউ
ইউজ করে ফেলে টুলগুলো, এবার তো জানলাম না, আমি করছি কিন্তু তারপর বলবে আমার কোনো এফেক্ট হচ্ছে না বা রেজাল্ট ভালো হচ্ছে না, তখনও তো তার একটা নেগেটিভ এফেক্ট হয়ে গেল, তার মানে তাই না, মানে ঠিকঠাক তো হলো না হ্যাঁ, কাজটা। যেমন টিউনিং ফর্ক রয়েছে একটা সাউন্ড হিলিং এর পার্ট, ওটা তোমার প্রত্যেকটা জায়গাকে, ধরো তোমার কোনো একটা প্রবলেম রয়েছে, তুমি সেখানে কিছু ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছ, তোমার জায়গার ব্যথাটা, ধরো ফ্রোজেন শোল্ডার রয়েছে, তো আমি টিউনিং ফর্কের মাধ্যমে আমি ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি, ওটা যদি ভুল হয় তোমার ডিটোরিয়েট করবে, খারাপ হবে। তো এইগুলো না তোমাকে জানতে হবে। যেমন তুমি কোনো ট্রেনার, তুমি জিমে যাচ্ছ, কোনো ট্রেনার আছেন, এমন ট্রেনার আছেন যে বললো যে তোর হাঁটু ব্যথা করছে, ঠিক আছে করে ওয়েট নিয়ে তুই স্কোয়াট 100টা করে ফেল। তুমি হয়তো বেল্টও বড়নি, তুমি স্কোয়াট করলে, তারপরে দেখা গেল তোমার হাঁটুর আরো বাজে কিছু। তো ওই জন্য ওই নলেজটা, অ্যাওয়ারনেসটা খুব দরকার। আর অ্যাওয়ারনেসটা তোমার যদি নলেজ না থাকে, তুমি অ্যাওয়ার তো হতেই পারবে না। একজন গাইড করার কাউকে দরকারই হয় সব সময়, নিজেদের যে কোনো ক্ষেত্রেই সেটা দরকার, জেনে নিয়ে তারপরে তুমি যেটা ইচ্ছা করো। আমি কখনোই বলি না যে তুমি শুধু যোগা করো, তোমার জিম করতে ইচ্ছা করলে জিম করো, এক্সারসাইজ সবকিছু ভালো, সাঁতার কাটা সেটাও খুব নার্ভের জন্য ভালো, সব করো, কিন্তু অবশ্যই তুমি বডি টাইপটাকে জেনে নাও। একটা এজের পরে খুব দরকার হয়। আমার ধরো 30 আপ, আমি এখন কি খেতে পারি, কি করতে পারি, কোনটা করলে আমার জন্য ভালো, আমার মাসেলকে স্ট্রেচ করতে হবে, আমাকে ইন যোগা করতে হবে না পিলাটেস করতে হবে, এই যে প্রত্যেকটা জিনিসকে একটু জাস্ট অ্যাডভাইস নিয়ে নেওয়া। ইউটিউব দেখে মানে করছো ভালো কথা, কিন্তু তার সঙ্গে যদি একটু অ্যাডভাইস নিয়ে নাও, তোমাকে অনেকটা রেজাল্ট বেটার দেবে। খুব ভালো লাগলো। আর তোমার এখন পরিকল্পনা কি? তোমার একটা নিজস্ব স্টুডিও আছে? আমার একটা স্টুডিও রয়েছে, আর ওখানেই আমি করছি। দেখা যাক, আরেকটা স্টুডিও ওপেন করার ইচ্ছা রয়েছে। ও, তো সেইটা, হ্যাঁ, সেই সব নিয়ে এখন সাউথ ক্যালকাটায় করো প্লিজ একটা। ওটা নিয়ে ভাবছি যে সাউথ ক্যালকাটা, তুমি তো ওইদিকে আছে তোমার, সাউথ ক্যালকাটার দিকে আমি ভাবছি না তা না, যদি হয় দেখা যাক, হবে। আমাদের সকলের শুভেচ্ছা রইলো, দর্শক বন্ধুদেরও শুভেচ্ছা রইলো, অবশ্যই হবে, আমরা শিগগিরই জানতে পারবো। আর প্ল্যানস তোমার? আর আমাদের আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, ধরো LGBTQ কমিউনিটি যেখানে, সেই তাদের ক্ষেত্রে এই মাইন্ড হিলিং বা সাউন্ড থেরাপি এগুলো কিভাবে, তাদের ফ্যামিলি সেই ওরিয়েন্টেশনের কিছু হেল্প করে? এটা একদমই হেল্প করে, কারণ আমাদের কিছু না মিসকনসেপশন রয়েছে। কারণ অনেকেই এটা মনে করেন যে এটা একটা ডিজিজ, অনেকে মনে করে যে এরা আমাদের, মানে এরা আমরা আর ওরা, এই যে ডিভিশনটা, মানে তখন কি হয়, এই যে মিরর নিউরন যেটা থাকে ফায়ার করা বন্ধ করে দেয় আমাদের। দেখবে তোমার ব্যথা লাগলে আমার কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে ইস লাগলো, এটা তখন মিরর নিউরন কি ফায়ার করছে। এই ক্ষেত্রে না আমি দেখেছি যে আমরা ওরার ব্যাপারটা চলে আসে, এটা কোনো অ্যাবনর্মালিটি নয়। মানে WHO, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে এটা বলে দিয়েছে, মানে লিস্ট থেকে বাদ দিয়ে যে ইটস নট আ ডিজিজ। যখন ফিটাস মায়ের মানে ধরো গর্ভাবস্থায় যখন ফিটাস তৈরি হচ্ছে, ব্রেন যখন তৈরি হচ্ছে, যখন জন্মও হয়নি, তখনই কিন্তু তার এই ওরিয়েন্টেশনটা তৈরি হয়ে যায় যে সে কোন মানে কার প্রতি তার ভালো লাগা, অ্যাট্রাকশন তৈরি হবে। যখন তোমার ব্রেন, একটা ফিটাসের ব্রেন যখন ডেভেলপ করে, সেই সময় টেস্টোস্টেরন আর এস্ট্রোজেন, এই যে ব্যালেন্স তখন একটা তো তৈরি হচ্ছে, ব্রেন যখন একটা ফিটাসের তৈরি হয়, তো ওই ব্যালেন্সের জন্যই কিন্তু তখন মানে ইন্ডিকেট করে যে এ কার প্রতি অ্যাট্রাক্টেড হবে সেক্সুয়ালি। তো এইবার দেখা গেল ফিটাসের তো হয়ে গেল যে আমি একটা মানে আমার মধ্যে মেয়ের হরমোন বা এস্ট্রোজেন, আমার ফিমেল হরমোন বেশি, মানে আমি, আমার মাইন্ড হচ্ছে, আমার মন বলছে আমার ফিমেল হরমোন বেশি, আমি ফিমেল হয়ে জন্মালাম, আমার একজন মেলের প্রতি আমার অ্যাট্রাকশন তৈরি হলো, আমরা একে কি বলবো, নর্মাল, স্ট্রেট। এইবার যখন আমার ফিটাসের মধ্যে ধরো আমার দেখা গেল টেস্টোস্টেরন বেশি,
কিন্তু সে জন্ম নিচ্ছে হচ্ছে ফিমেল হয়ে, মানে তার বডি পার্টস হচ্ছে ফিমেলের, কিন্তু তার মন বা তার ব্রেন, এটা সম্পূর্ণ ব্রেনের থেকে, নিউরনের থেকে, ব্রেনে দেখা গেল হচ্ছে তার মেল হরমোন বা টেস্টোস্টেরন বেশি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সে ভিতরে একটা, বাইরে তার একজন, মানে আইডেন্টিটি কিন্তু তার ভিতর আর বাইরে আলাদা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই থেরাপি এটাকে চেঞ্জ করতে পারে না, কোনো মেডিসিন এটাকে চেঞ্জ করতে পারে না, কিছু চেঞ্জ করার নেই। এই ক্ষেত্রে যেটা হয়, প্যারেন্টিং খুব ইম্পর্ট্যান্ট, সাপোর্ট, তোমাকে তোমার এনভায়রনমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। তুমি কতটা সাপোর্ট দিচ্ছ সেই বাচ্চাটাকে, সে যখন বড় হচ্ছে, সেই মানুষটা যখন ফার্স্ট তো সে নিজে একটা ক্রাইসিসের মধ্যে থাকছে, কারণ অ্যাবনর্মালিটি কেন তৈরি হচ্ছে, কারণ আর বাকি যে মানুষগুলো তার থেকে আলাদা করে দিচ্ছি আমরা তাকে। এবং এদের ক্ষেত্রে দেখা গেছে যে তার অ্যামিগডালা, হিপোক্যাম্পাস আর হচ্ছে ইনসুলা, এই যে তিনটে জিনিসের গঠন আলাদা থাকে। তো এই যাদের ধরো এরকম কিছু ইস্যু বাড়িতে দেখছেন, মা বাবারা যদি সেই সময় থেকে হেল্প করে বা সাপোর্টটা দেয়, তখন কিন্তু তাদের জন্য নেই ডিপ্রেশনে, আমি দেখেছি এরা না খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে যায়, সুইসাইডিয়াল হয়, ওভার থিঙ্কার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আর এদের মানে আমি যখন এই LGBTQ এই কমিউনিটির কথা বলছি, ক্ষেত্রে হিলিং ভীষণ 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 ভালো। তোমার মাথাকে শান্ত করা, মনকে শান্ত করা, এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস বা কে কি বলবে বা আমার কি এটা অসুবিধা, এই জিনিসগুলো না আমরা এনভায়রনমেন্টাল, মানে আমাদের এনভায়রনমেন্ট এমন যে তারা ঠিক না বা এটা একটা অসুবিধা, আমাদের অনেকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই যে এটা একটা ব্রেনের, একটা নিউরনের একটা ঘটনা, যেটা সেই ফিটাস জন্মও যখন হয়নি তখন থেকে তৈরি হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে তার এভরিথিং ইজ নর্মাল, তাদেরকে অ্যাকসেপ্ট করা, তাদের সাথে সবটা নর্মাল রাখা, এবং সেই ক্ষেত্রে হিলিং, প্রাণায়াম, যোগা খুব ভালো, এবং এখানে গ্রুপ সেশন খুব ভালো যায়, 1-to-1 খুব ভালো হেল্প করতে পারে, তাদের পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে একদম ভীষণ ভালো, ভীষণ কাজের এটা। বাহ, খুব ভালো লাগলো আজকে ভার্বি, কত নতুন জিনিস আমরা আজকে জানলাম অ্যাবাউট যোগা, থেরাপি, মাইন্ড হিলিং, সব কিছু নিয়ে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় যে আরেকটি স্টুডিও খুলুক খুব শিগগিরই, সকলে আমরা ওয়েট করে আছি। সেই খবরটা আমরা রংধনু কথাতেই হয়তো প্রথম আমরা প্রকাশ করছি, আর নেক্সটই হলে আবার আপনাদের সাথে ভাগ করে নেব। তোমাকে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা, যদি আমাদের এই পর্ব শোনার পর কেউ চান, তাহলে তোমার নাম্বার আর কিভাবে যোগাযোগ করবে আমরা আমাদের ভিডিওর সাথে দেওয়া থাকবে, সকলে পেয়ে যাবেন। খুব ভালো থেকো। থ্যাংক ইউ অপরাজিতা, ভীষণ ভালো লাগলো, মানে কি করে টাইমটা চলে গেল বুঝতে পারলাম না। না, এত সুন্দর করে আমরা জানলাম যে কত বিষয়ে জীবনে চলার পথে বিভিন্ন সময়ে প্রত্যেকেরই এবং বিভিন্ন বয়সে আমাদের এক একটা টাইম আসে, কিন্তু এই আমরা তখন বুঝতে পারি না কি করব, অনেক সময় লস্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা গাইডেন্স দরকার, একটা প্রচন্ড লাইট দরকার, সেটা যদি আমরা জানতে পারি তাহলে অনেক ভালো থাকা যাবে। হ্যাঁ, সবশেষে ওটাই, ভালো থাকতে হবে, নিজের ভিতরকে ভালো রাখতে হবে। একদম, খুব ভালো থেকো তুমি, দেখা হবে নিশ্চয়ই আবার একদম তোমার সাথে। ভীষণ ভালো থাকো, থ্যাংক ইউ। শুনলেন আজকের পর্ব ভার্বি দাসের সাথে, লাইফস্টাইল ট্রেনার এবং মাইন্ড থেরাপিস্ট। আমার তো দারুণ লাগলো, কেন সম্পূর্ণ একটি নতুন বিষয় আমরা আজকে আলোচনা হলো, শুনলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং অনেক নতুন জিনিস আমরা জানতে পারলাম। বেশিরভাগ কথাই হলো সাউন্ড হিলিং নিয়ে, কিভাবে হয়, সেশনে কারা নিতে পারেন, কাদের জন্য এটি বেশি এফেক্টিভ, এবং ছোট বড় সব বয়সেই খুব দরকারি। যদি যোগাযোগ করার ইচ্ছে হয়, আপনারা আমাদের এই ভিডিওর সাথে দেওয়া থাকবে তা ভার্বির সমস্ত ডিটেলস, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের রংধনু কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেমন লাগছে আমাদের পর্বগুলি অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে খুব শিগগিরই। ভালো থাকবেন, নমস্কার।